হ্যালো স্টুডেন্টস, সবাইকে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু এসওই বাংলা অগ্নিপক্ষ ব্যাচ। আমার নাম সৌম্যপ্রভ গাঙ্গুলি, আমাকে তোরা এসজি স্যার বলেই চিনবি এই চ্যানেলের বেশিরভাগ। আয় আস্তে আস্তে জগবন্ধু দে, হ্যালো, হাই, সকলকে শুভ বিজয়া সবার আগে। আর যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমার অগ্নিপক্ষে প্রথম ক্লাস। তোদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে প্রচুর ইউটিউব লাইভ, ইউটিউব ভিডিও দেখেছিস আমার হয়তো। যারা অভিজিৎ মান্না, হ্যালো, তো নাজমুল আলী, হাই, বকুল কর্মকার, নমস্কার। তোরা কে কোথা থেকে আসছিস, মানে কোথায় থাকিস, কোন স্কুলে পড়িস, সেগুলো আমি এখন একটু কমেন্টে দেখে নেব। তোরা একটু বল। অভিজিৎ মান্না, হ্যালো, কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। তোদের সঙ্গে আজকে প্রথম ক্লাস, তাই জন্য আরো বেশি এক্সাইটেড। এবং একটা নতুন জগবন্ধু, শুভ বিজয়া। সাইদুল, হ্যালো। হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করব। তো তোদের সঙ্গে যেটা মেইন আমার বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের হাতে কিন্তু খুব কম টাইম আছে। সুভাষিসের বাড়ি হচ্ছে এগরা। সুমাইয়া, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমাদের হাতে কিন্তু খুব কম সময় আছে। আমার একটা স্ট্র্যাটেজি ভিডিও দেখবি এসএই বাংলার যে মেইন চ্যানেল, সেখানে ভিডিওতে গেলে পাবি। সেখানে মোটামুটি একটা 40 মিনিটের স্ট্র্যাটেজি ভিডিও, তোদেরকে কি বই পড়তে হবে, কি ভাবে পড়াশোনা স্টার্ট করতে হবে, কিভাবে এই 4 মাসের মধ্যে পুরো জিনিসটাকে একদম কম্প্যাক্ট করতে হবে, সেই জিনিসটা নিয়ে তোদের একটা খুব সুন্দর ভিডিও আমি কিন্তু করে দিয়েছি। তোরা দেখবি যে কি কি বই পড়তে হবে। যেখানে আমি বলেছি, বারবার জোর দিয়েছি এনসিইআরটি পড়ার কথা। আগে ভালো করে এনসিইআরটির বাংলা ভার্সনটা পড়। সাইদুল বাঁকুড়াতে, বাঁকুড়াতে থাকে। অভিজিৎ হাওড়াতে থাকে, ভেরি গুড। রাজশ্রী সাউথ 24 পরগনাতে থাকে। হ্যাঁ, শুভাশিস, ভালো আছি। তো বর্ণালী ম্যাডাম, তোদের এই বছর তোদের দুটো ইউনিট আছে, ইউনিট 4 আর ইউনিট 5। ওই ভিডিওতে সব বলাই আছে যে বর্ণালী ম্যাডাম তোদের প্রথম 5টা চ্যাপ্টার পড়াবেন: সালোক সংশ্লেষ, শ্বসন, বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদের, পৌষ্টিক এবং শ্বসনতন্ত্র। আমি পড়াবো দেহ সংবহন, দেহ তরল এবং দেহ সংবহন, রেচনতন্ত্র, চলন ও গমন, তারপরে হচ্ছে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্র। এই 10টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার আমি পড়াবো। তো এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে, তোদের অগ্নিপক্ষতে 2টো করে ক্লাস আছে এবং তোরা প্রতিদিন ক্লাসগুলো করার চেষ্টা করবি। জগবন্ধু হুগলিতে থাকে, আমিও হুগলিতে থাকি, আমি হুগলির কন্যাগড়ে থাকি। বাংলা জিতবে, বাংলা শিখবে, সুমিত একদম ঠিক বলেছে। ঠিক আছে অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ। সুভাশিস ইউটিউবে লাইভ হবে। আচ্ছা হ্যাঁ, এরকম ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আজকে তোদের এই ক্লাসে তো খুব ডিটেইল সবকিছু পড়ানো হবে। আর পুরো জিনিসটাকে যদি একটা ওয়ান শটে একবারে পুরো জিনিসটাকে মাথার মধ্যে ধরাতে চাস, তাহলেও কিন্তু তোদের জন্য সেই অপশনটা আছে এবং সেটা অ্যাকচুয়ালি সবার জন্য আছে। সেটা শুধুমাত্র যারা এই ব্যাচে কিনে পড়াশোনা করছে তাদের জন্য নয়, যারা ফ্রিতে ইউটিউব থেকে পড়াশোনা করে তাদের জন্য আজকে আমরা আজকে এই অ্যাপে দেহতরণের ফার্স্ট পার্টটা পড়বো এবং একদম ধরে ধরে প্রতিটা টপিক ধরে ধরে পড়বো বলে আমাদের টাইম লাগবে ব্যাচে পড়তে। আর ইউটিউবে কিন্তু টোটাল কনসেপ্টটা, পুরো দেহতরল চ্যাপ্টারটাই একটা ওয়ান শটে আমি দেবো আজকেই রাত্রিবেলা 9টা থেকে। তো ওটাও তোদেরকে রিকোয়েস্ট যে তোরা কিন্তু ওইটাও দেখিস, ঠিক আছে? আচ্ছা, আমি প্রত্যেক মঙ্গলবার 7টা থেকে তোদের ক্লাস নেব এবং সিলেবাসটা মোটামুটি জানুয়ারির মাঝামাঝির মধ্যে শেষ করতেই হবে। খুব বড় সিলেবাস, খুব তাড়াতাড়ি এগোতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে বেসিক জায়গাগুলো ছেড়ে যাব। আচ্ছা, নেক্সট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়ানোর মধ্যে মধ্যেই আমি কিন্তু কিছু কিছু প্রশ্ন বলে দেবো ইম্পর্টেন্ট। তোদের কাজ হচ্ছে খাতা আর পেনটা নিয়ে বসা, ঠিক আছে? মোবাইলটাকে সামনে রেখে খাতা আর পেন নিয়ে বসা। যখন যে কোয়েশ্চেন গুলো বলে দেবো আমার মাথায় যেভাবে আসবে সেই কোয়েশ্চেন গুলো তক্ষুনি টুকটুক করে লিখে নিবি খাতায়, ঠিক আছে? তো একদম বেসিক থেকে পড়াবো। লাইভ 9টা থেকে কতক্ষণ হবে? 10:30, 11:30 অব্দি হবে, ঠিক আছে? চলো জগবন্ধু, আমাদের যে দেহ তরল এবং সংবহন চ্যাপ্টারের নাম তো এটা, হিউম্যান ফিজিওলজির 3rd চ্যাপ্টার তোদের যেটা আছে, যে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। সেখানে আমরা দেখতে পাবো, আমরা যদি আগে একটু সিলেবাসটা দেখি। আচ্ছা, সিলেবাসটা হ্যাঁ দেওয়া আছে। তো আমাদের চ্যাপ্টারের নাম তো বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, যার মধ্যে আমরা প্রথমেই তোদের পড়ব অগ্নিপক্ষের, আমার এসজি স্যারের প্রথম ক্লাস হবে হচ্ছে হৃদয় নিয়ে। আমাদের হৃৎপিণ্ডকে আমরা কি বলি? হৃদয় বলি, তাই না? তো তোদের সঙ্গে আমার কি হৃদয়ের একটা সংযোগ থাকবে, তাই না? আমি চেষ্টা করব তোদের গোটা সেমিস্টার জুড়েই হৃদয়ের এই সংযোগটাকে খুব ভালোভাবে
এস্টাবলিশ করা। তো তোদেরও যদি ক্লাসগুলো করে ভালো লাগে তাহলে তোরাও তোদের বন্ধুদেরকে বলবি, তাহলে এই ক্লাসটা আরো জমজমাট হবে, আরো অনেক স্টুডেন্টস আসবে এবং আমরা আরো অনেক বড় পরিসরে এই সাবজেক্টটাকে, হিউম্যান ফিজিওলজি সাবজেক্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার একটু বলতে ইচ্ছা করছে বলে বলছি, যে এই ফিজিওলজি কিন্তু আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি, আমার বিএসসি এমএসসি সবকিছুই কিন্তু ফিজিওলজি সাবজেক্টটা নিয়ে, ঠিক আছে? তো এই সাবজেক্টটাকে আমি ভীষণ মন থেকে ভালোবাসি এবং মন থেকে যে জিনিসটাকে তুই ভালোবাসবি সেই জিনিসটা তোকে চিরকাল দেবে, যেটা আমাকে কিন্তু আজকে দিচ্ছে, একদম ভরিয়ে আমাকে ফেরত দিচ্ছে আমার জীবন। সেটা হচ্ছে ছোটবেলায় আমি পড়াশোনা করেছিলাম মন দিয়ে, আজকে আমি তোদের সঙ্গে তোদের সহযোদ্ধা হয়ে থাকতে পারছি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি বলেই। আমি যদি না পড়তাম এই সাবজেক্টটা, তাহলে তোদের সঙ্গে আমার মেলামেশা করার সুযোগ হতো না, দেখা করার সুযোগ হতো না, তাই না? ও শুভাশিস আমার ভিডিও দেখে ফার্স্ট সেমে ভালো নাম্বার পেয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ শুভাশিস। আচ্ছা, যেটা আমরা খুব বেসিক ব্যাপারটা যেটা আমরা একটু নেগলেক্ট করে যাই ক্লাস 11-এ পড়তে গেলে, বিশেষ করে আমরা অনেকেই কিন্তু সিলেবাসটা জানি না। আমাদের পশ্চিমবঙ্গ যে পর্ষদ, সেই পর্ষদ কিন্তু আমাদের সিলেবাসটা পরিষ্কার করে লিখে দিয়েছে, আমরা কিন্তু সিলেবাসটা ভালো করে জানি না। ওই জন্য আমরা বইতে হাতড়াই কোন টপিকটা পড়বো আর কোন টপিকটা বাদ দেবো। নোটস আমি ওরকম ভাবে নোটস সেরকম ভাবে তো দিই না, পছন্দ করি না। আমি নিজে কখনো নোটস ভিত্তিক পড়াশোনা করিনি, আমি সবসময় বই পড়াশোনা করেছি। তো আমি তোদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি যে পয়েন্ট গুলো বলবো, আমি যে টপিক গুলো বলবো, আমার পিপিটিটা ইটসেলফ একটা নোট হবে। এবার সেই নোটস গুলোকে, পয়েন্ট গুলোকে ধরে ধরে তুই বই থেকে পড়, এনসিআরটি পড়। আগে তুই এনসিআরটিটাই ভালো করে পড়, তারপর তুই মোটা বড় বই পড়বি, ঠিক আছে? সাঁতরা ছায়া এগুলো পড়বি, আগে এনসিআরটিটা খুব ভালোভাবে পড় এই টপিক গুলো ধরে ধরে। আমাদের ফার্স্টে সিলেবাসে কি বলছে, যে কম্পোজিশন অফ ব্লাড, অর্থাৎ রক্তের উপাদান, ব্লাড গ্রুপ, রক্তের শ্রেণী, ব্লাডের কোয়াগুলেশন বা তঞ্চন প্রক্রিয়া, কম্পোজিশন অফ লিম্ফ অ্যান্ড ইটস ফাংশন, অর্থাৎ লসিকার উপাদান এবং লসিকার কাজ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, লসিকার কাজটা, মানুষের সংবহন তন্ত্র অর্থাৎ সার্কিউলেটরি সিস্টেম, যেখানে আমরা হার্টের স্ট্রাকচার পড়বো, খুব ইম্পর্টেন্ট, পরের দিন আমরা পড়বো। ব্লাড ভেসেলস সম্পর্কে পড়বো, অর্থাৎ রক্তবাহ, আমাদের শিরা ধমনী এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, এনসিআরটি বাংলা হয় তো, ও তোরা জানিস না, না এনসিআরটির বাংলা বই হয় কিন্তু, ঠিক আছে? দোকানে অর্ডার দিলেই আনিয়ে দেবে, বা দোকানে পাওয়াও যায়, আর পিডিএফটাও পাওয়া যায় গুগলে। আচ্ছা, কার্ডিয়াক সাইকেল, হৃদ চক্র, ভীষণ সুন্দর জিনিস, অসাধারণ, মানে ভাবতেই পারবি না যে এটা আমাদের শরীরে ঘটছে। আর ফিজিওলজি পড়ার মজা কি বলতো, আজকে আমরা যা যা পড়বো সব আমাদের শরীরের গল্প পড়বো, তোর আমার, আমাদের শরীরের মধ্যে এই জিনিসগুলো আছে এই মুহূর্তে, এখন সেটা প্রেজেন্ট এবং সেই কাজটা হচ্ছে, তার জন্য খুব ভালো লাগবে দেখবি। কার্ডিয়াক আউটপুট পড়বো, ইসিজি পড়বো, ইসিজি আমরা এতদিন শুনে এসেছি আমাদের বাড়ির বয়স্ক মানুষদের, হ্যাঁ ইসিজি হয়, সেই ইসিজি আমরা পড়বো। জিপিপি, এনসিআরটি বাংলা পড়ো না, তোমার যদি বাংলা মানে ইংলিশ পড়তে অসুবিধা হয় তুমি বাংলায় পড়ো, কোনো অসুবিধা নেই, ভাষা দিয়ে কিছু যায় আসে না, ভাষা তো ভাষাই, বাংলায়ও পড় ইংলিশেও পড়, একই ব্যাপার। ডাবল সার্কুলেশন, ডাবল সার্কুলেশন হচ্ছে দ্বৈত সংবহন, আমাদের এটা আজকের পড়াতে আসবে, দ্বৈত সংবহনটা আজকের পড়াতে কিন্তু আসবে, যে হার্টের, আমাদের মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ী পাখিদের ক্ষেত্রে হার্টের দুটো দিক, ডান দিক এবং বাঁ দিক, এই পিরিয়ডটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আজকে পুরো চ্যাপ্টার শেষ করব না, কেন? তাহলে তাহলে আর কালকে থেকে আমাকে আসতে হবে না তো শুভাশিস? না না, চ্যাপ্টার আজকে কেন শেষ করবো, ওরকম তাড়াহুড়ো করে আমি চ্যাপ্টার শেষ করবো, আমি ধরে ধরে প্রতিটা টপিক ছুঁয়ে গিয়ে পড়াবো, ঠিক আছে? অবশ্যই সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছি তো 3 মাস ধরে পড়, 5টা চ্যাপ্টার 3 মাস ধরে পড়াবো তোদের, তাহলে ধরেই নে কতটা স্লো পড়াবো, ভালোভাবে পড়াবো। দ্বৈত সংবহন পড়াবো, হার্টের অ্যাক্টিভিটি কিভাবে ইয়ে হচ্ছে আমাদের, হ্যাঁ ডিপিপি দেবো, হার্টের অ্যাক্টিভিটি কিভাবে কন্ট্রোলড হচ্ছে, ডিপিপি তোদের খুব তাড়াতাড়ি প্রশ্ন বিচিত্রা বেরিয়ে যাবে, পুরো প্রশ্ন বিচিত্রাই তোদের ডিপিপি, ওটাই বাড়িতে পুরোটা যদি করতে পারিস, কেউ আজও দিন কাউকে দেখিনি পুরো প্রশ্ন বিচিত্রার প্রতিটা কোয়েশ্চেন খাতায় লিখে আমায় দেখিয়েছে, দু একজন বাদে, দু একজন এক্সেপশনাল খুব ভালো স্টুডেন্ট ছাড়া কেউ পুরো প্রশ্ন বিচিত্রাটা করেই না কমপ্লিট, অথচ ওটার বাইরে আর কোনো প্রশ্ন আসবেই না, কিছুতেই আমি বোঝাতে পারি না যে ওটাই কর, ওটাই ভালো সব থেকে বেশি। নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন রোগ, এক হচ্ছে হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার, করোনারি আর্টারি ডিজিজ সিএডি, অ্যানজাইনা পেক্টরিস বুকে ব্যথা যেটাকে আমরা বলি, আর হার্ট ফেলিওর, ঠিক আছে? এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমাদের খুব ডিটেইলড পড়তে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা আর সময় নষ্ট না করে আজকের চ্যাপ্টারে স্টার্ট করি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের বডি ফ্লুইডস
দেহ তরল, দেহ তরল, এই দেহ তরলের পার্ট 1 ভিডিও আজকে আমরা, পার্ট 1 আজকে আমাদের ক্লাস হবে। তো আমাদের যে সংবহন তন্ত্র, প্রথমে আমরা একটুখানি সেই সংবহন তন্ত্রটা সম্পর্কে একটু ছোট্ট করে ডিটেইল পড়বো, মানে জাস্ট বেসিক ছুঁয়ে যাবো আর কি, কিন্তু জিনিসটা পুরোটা বুঝবো। তাহলে সার্কুলেটরি সিস্টেম মানে কি? সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে সংবহন তন্ত্র, ঠিক আছে? এই সংবহন তন্ত্র, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের পড়া, মনে কর প্রাণীরাজ্য পড়ার সময় এগুলো আমরা পড়েছিলাম। এই সংবহন তন্ত্র কিন্তু দুই প্রকার। এক হচ্ছে মুক্ত সংবহন, মুক্ত প্রকৃতির, অর্থাৎ ওপেন টাইপ, মুক্ত প্রকৃতির। আর একটা হচ্ছে ক্লোজ টাইপ, অর্থাৎ বদ্ধ প্রকৃতির, বদ্ধ সংবহন। এবার প্রশ্ন আসছে যে স্যার, এই মুক্ত প্রকৃতির সংবহন কাকে বলে আর বদ্ধ প্রকৃতির সংবহন কাকে বলে? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট সেমিস্টারের পড়া। আমার প্রাণীরাজ্যের যে ভিডিওটা আছে, সেই প্রাণীরাজ্যের ভিডিওটা ইউটিউবে SO 11-12 চ্যানেলে, সেখানেও কিন্তু তোরা এটা পেয়ে যাবি। যাই হোক, আমি আরেকবার বলে দিচ্ছি, এই মুক্ত প্রকৃতির সংবহনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রক্ত সবসময় যে রক্ত বাহের মধ্যেই রয়েছে এমন নয়, রক্ত রক্তবাহের বাইরেও অবস্থান করতে পারে, রক্ত দেহ গহ্বরের মধ্যে অবস্থান করতে পারে। অর্থাৎ মুক্ত সংবহন কাকে বলা হচ্ছে? রক্ত, আমি এদিকে মুক্ত সংবহনটা লিখছি, ওদিকে বদ্ধ সংবহনটার ইনফরমেশন গুলো লিখছি, ঠিক আছে? রক্ত সর্বদা রক্তবাহের মধ্যে অবস্থান করে না। ইম্পর্টেন্ট লাইনগুলো আমি লিখে দেবো, ঠিক আছে? রক্তবাহের মধ্যে অবস্থান করে না। কাদের ক্ষেত্রে, কোন কোন পর্বের ক্ষেত্রে এরকম মুক্ত সংবহন দেখা যায়? উদাহরণ হচ্ছে, এবার তোদের নামগুলো মনে পড়বে। আর্থ্রোপডা, মনে আছে? সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপডা। মলাস্কা, শামুক জাতীয় প্রাণী। একাইনোডার্মাটা, নিশ্চয়ই মনে আছে, এই কদিন আগে পরীক্ষা দিয়ে এলি। একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওপেন টাইপ বা মুক্ত সংবহন। আমি বোর্ডে যেগুলো লিখছি সেগুলো খাতায় নাও লিখলেও চলবে, তার কারণ হচ্ছে এই পিডিএফটা তোরা পেয়ে যাবি। আর আমি যেগুলো মুখে বলছি, ইম্পর্টেন্ট কথা হয়তো সবসময় লিখতে পারছি না, সেগুলো খাতায় লেখ, ঠিক আছে? এই জিনিসগুলো না লিখলেও চলবে, কারণ এই পিডিএফ গুলো তোরা পেয়ে যাবি, ঠিক আছে? রাজেশ, হ্যালো। ইউটিউবে ওয়ান শটে শেষ করবেন? ইউটিউবে শুধুমাত্র দেহ তরল পার্টটা ওয়ান শটে শেষ হবে, ঠিক আছে? আর সংবহন পার্টটা পরের দিন ওয়ান শটে শেষ হবে, মানে পুরো চ্যাপ্টারটা দুদিনে শেষ হবে আর কি, এটাই বক্তব্য আমার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের বদ্ধ প্রকৃতির। এখানে কিন্তু কখনোই আমাদের দেহে কখনোই কিন্তু রক্ত রক্তবাহের মধ্যে, রক্তবাহের বাইরে কখনো স্বাভাবিকভাবে অবস্থান করবে না। যদি ব্লাড ভেসেল ছিঁড়ে যায় তখন বেরিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বাভাবিক অবস্থায় রক্ত সর্বদা রক্তবাহের মধ্যে অবস্থান করে। ঠিক আছে? কারা এর উদাহরণ? এর উদাহরণ হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা, মনে আছে? অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী, অ্যানিলিডা। আর আমরা, অর্থাৎ যারা কর্ডাটা পর্বের প্রাণী, আমাদের কিন্তু বদ্ধ সংবহন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির 3 নাম্বার চ্যাপ্টার। নাজমুল, ইউটিউব দেখতে পারো, আমি যে বললাম ইউটিউব দেখতে পারো হচ্ছে পুরো চ্যাপ্টারটা একবারে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে যদি দেখতে চাও তুমি পুরো চ্যাপ্টারটা, একটা ওভারভিউ। আর এই ক্লাস তো চলবে এখন 4-5 দিন ধরে, একটা চ্যাপ্টার চলবে এই অ্যাপের ক্লাস খুব স্লো হবে, আস্তে আস্তে হবে, ধরে ধরে পড়াবো, যেহেতু তোমাদের একটা বড় দায়িত্ব আমরা নিয়েছি, আমরা এরকম ভাবে ছেড়ে দিতে পারি না। আর ওটা হচ্ছে ওয়ান শট, দুটোই তোমাকে দুরকম ভাবে উপকার করবে আর কি। যখন তোমার হাতে বেশি সময় নেই কিন্তু চ্যাপ্টারটা রিভিশন করতে হবে, তখন তুমি ইউটিউবটা দেখতে পারো, লাইভ দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা করে উদাহরণ দেখা যাক। একটা করে উদাহরণ যদি আমরা দেখি, যে একটা হচ্ছে পতঙ্গ। পতঙ্গ শ্রেণীর যে প্রাণীগুলো আছে,
পতঙ্গ, এটা একটা ঘাস ফড়িং টাইপের একটা স্ট্রাকচার। তো এই পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেখ, এই যে হৃৎপিণ্ড, হার্ট মানে তো হৃৎপিণ্ড, হার্ট থেকে রক্ত বেরোচ্ছে, বেরিয়ে দেখ দেহের মধ্যে অভ্যন্তরে চারদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ দেহের মধ্যে যে গহ্বর, যেটাকে আমরা দেহ গহ্বর বলি, সেই দেহ গহ্বরের মধ্যে রক্ত কিন্তু ওপেন, বাইরে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য এটা ওপেন সার্কুলেশন বা মুক্ত সংবহন। ঠিক আছে, এর রক্ত সবসময় রক্তবাহের মধ্যে থাকবে না। কিন্তু এদিকে দেখ, কেঁচোর একটা ছবি দেওয়া আছে। কেঁচো হচ্ছে আমাদের অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। তো কেঁচোর শরীরে দেখ রক্ত হার্ট থেকে রক্তবাহে, রক্তবাহ থেকে আবার হার্টে, কখনোই রক্তবাহের বাইরে কিন্তু রক্ত বেরোচ্ছে না, তাই না? তাহলে এটা হয়ে গেল কি বদ্ধ সংবহন। বদ্ধ সংবহনে রক্ত সর্বদা রক্তবাহের মধ্যে থাকে, কখনো রক্তবাহ থেকে বেরোয় না। আর এখানে রক্ত রক্তবাহ থেকে বেরিয়ে আসছে দেহ গহ্বরে। এদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয়, আচ্ছা তার আগে লিখি, পতঙ্গের বর্ণহীন রক্তকে কি বলা হয়? পতঙ্গদের বর্ণহীন রক্তকে বলে হিমোলিম্ফ। ঠিক আছে, মনে রাখবি নামটা, হিমোলিম্ফ। ঠিক আছে, আর হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে বলে হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে বলে হিমোসিল। এইগুলো একটু মনে রাখবি, ঠিক আছে? এই টার্মগুলো পরীক্ষায় দিতে পারে। হিমোসিল মনে থাকবে। চলো নেক্সট, এইটা আমাদের মাধ্যমিকের পড়া, তাই না? একটুখানি রিভিশন করে নেব যে হৃৎপিণ্ডের ক্রমবিবর্তন, হৃৎপিণ্ড কিভাবে আস্তে 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 বিবর্তিত হয়েছে। প্রথমে হৃৎপিণ্ড কেমন ছিল? একদম মাছেদের ক্ষেত্রে কটাটা শুরু তো মাছ থেকে, মাছেদের ক্ষেত্রে হৃৎপিণ্ড কিরকম ছিল? 2 চেম্বার, তাই না? মাছেদের ক্ষেত্রে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। শুধুমাত্র একটা অলিন্দ এবং একটা নিলয়। এই সারা শরীর থেকে অলিন্দে রক্ত আসছে, অলিন্দ থেকে নিলয় রক্ত আসছে, নিলয় থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে। তারপর আরেকটু ডেভেলপ করলো, কাদের ক্ষেত্রে ডেভেলপ করলো? ব্যাঙেদের ক্ষেত্রে, অর্থাৎ উভচরদের ক্ষেত্রে। উভচরদের ক্ষেত্রে আমাদেরকে দেখতে পাবো কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট উভচরদের ক্ষেত্রে। কি হচ্ছে? দুটো অলিন্দ আলাদা, কিন্তু নিলয় আর বইয়ে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। মানে বুঝলাম না, নাজমুলের কথা ঠিক বুঝলাম না। হ্যাঁ, এখানে ছবিগুলো দেখা যাচ্ছে তো নিশ্চয়ই? আচ্ছা, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ অলিন্দতে অক্সিজেনেটেড রক্ত এবং ডিঅক্সিজেনেটেড রক্ত আলাদা থাকে, নিলয়তে এসে মিশে যাচ্ছে। নিলয়তে এসে কিন্তু 2 রকমের রক্ত মিক্সিং হয়ে যাচ্ছে, তাই না? 3 প্রকোষ্ঠ। সরীসৃপদের ক্ষেত্রেও কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডই থাকবে। এইবার তোরা কমেন্টে লেখ, দেখি কে পারে। সেটা হচ্ছে যে কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? দেখি বল, ব্যতিক্রমটাকে, ব্যতিক্রমটাকে। নাজমুলের বইতে, হ্যাঁ, রাজশ্রী ঠিক বলেছে, সাইদুল ঠিক বলেছে, ভেরি গুড। ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির বাদে, তাই না? মনে রাখতে হবে এটা। তারপর পাখি, মানুষ, আমরা সকলেই 4 প্রকোষ্ঠ, অর্থাৎ আমাদের অলিন্দ এবং নিলয় সম্পূর্ণরূপে বিভক্ত। এটাও 4 প্রকোষ্ঠ, এটাও 4 প্রকোষ্ঠ। এবং আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে দিয়ে শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড রক্ত পরিবাহিত হয়, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে দিয়ে শুধুমাত্র অক্সিজেনেটেড রক্ত পরিবাহিত হয়। এইটুকু জিনিস মনে রাখতে হবে আমাদের, খুব সহজ জিনিস এগুলো, এগুলো মনে রাখতে হবে। এইবার এই যে নানান রকম হৃৎপিণ্ড, তাতে সংবহনের নানান রকম প্রকারভেদ দেখা যায়। ঠিক আছে, এক হচ্ছে কি, এক হচ্ছে মাছের শরীরে। মাছের শরীরে কিন্তু একই রকমের সংবহন, একটাই সংবহন, স্ট্রেট কাট। এখান থেকে রক্ত এদিকে আসছে, সেখান থেকে রক্ত এখানে আসছে, আবার এখান থেকে রক্ত এখানে ফিরে আসছে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্তবাহ, রক্তবাহ থেকে রক্তজালক, আবার রক্তজালক থেকে হৃৎপিণ্ড।
একটাই সংবহনে পুরো শরীরটা চলছে, তাকে বলা হয় একক সংবহন। এটাকে বলা হয় কি? একক সংবহন। কোন কালি দিয়ে করলে ভালো হয় রে? নীল কালি দিয়ে করি? একক সংবহন বা সিঙ্গেল সার্কুলেশন আমরা ডিটেইলে পড়বো, আগে একটু প্রথমে দেখে নি কি কি হচ্ছে। মাছেদের ক্ষেত্রে আমরা সিঙ্গেল সার্কুলেশনটা দেখতে পাই। নেক্সট কি হচ্ছে? ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইনকমপ্লিট কেন বলা হচ্ছে, অসম্পূর্ণ কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে ব্যাঙেদের ক্ষেত্রে এই অক্সিজেনেটেড রক্ত এবং ডিঅক্সিজেনেটেড রক্ত এরা অলিন্দটুকু অব্দি আলাদা থাকে। নিলয়টা তো একটাই, নিলয় তো একটাই চেম্বার, সেই নিলয়ের একটাই যে চেম্বার, সেখানে গিয়ে কিন্তু অক্সিজেনের রক্ত এবং ডিঅক্সিজেনের রক্ত সব মিশে যায়। তাহলে তার ফলে কি হলো? ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন কিন্তু হলো না, তাই না? তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল আমাদের ব্যাঙের ক্ষেত্রে অসম্পূর্ণ অসম্পূর্ণ দ্বৈত সংবহন। অনেকে ভুল করে দ্বৈত লিখে দেয়, লিখবি না, হ্যাঁ? অসম্পূর্ণ দ্বৈত সংবহন। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বডি ফ্লুইড, দেহ তরল বা দেহ তরল ও সংবহন। চলো, তাহলে এটা কি হয়ে গেল? অসম্পূর্ণ দ্বৈত সংবহন এইটা। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমরা যারা স্তন্যপায়ী, আমাদের ক্ষেত্রে কি? আমাদের কমপ্লিটলি আলাদা সংবহন হবে। একটা সংবহন হচ্ছে হার্ট থেকে ফুসফুস, ফুসফুস থেকে হার্ট, আরেকটা সংবহন হচ্ছে হার্ট থেকে সারা শরীর, এবং সারা শরীর থেকে আবার ফিরে আসছে হার্টে। এটাকে আমরা কি বলবো? ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। অর্থাৎ অক্সিজেনেটেড রক্ত এবং ডিঅক্সিজেনেটেড রক্ত দুটো সম্পূর্ণ পৃথকীকৃত রয়েছে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি? ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। মনে থাকবে নিশ্চয়ই। নাজমুল, তুমি কোন বই পড়ছো? এনসিআরটি যদি পড়ো তাহলে কিন্তু এনসিআরটি শুরুই হচ্ছে এইগুলো দিয়ে, এবং এগুলো জানিয়ে তুমি কোন বই পড়ছো, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তুমি যদি না পড়ে যাও, পরীক্ষার প্রশ্ন কিন্তু পারবে না। হ্যাঁ, তুমি এনসিআরটি খোলো, এনসিআরটি তে কিন্তু এইগুলো আছে, থাকবেই একদম। এনসিআরটি শুরুই হচ্ছে এগুলো দিয়ে। তাহলে ফার্স্টে একটা করে পড়ি, সিঙ্গেল সার্কুলেশন, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন এবং ডাবল সার্কুলেশন। সিঙ্গেল সার্কুলেশন কাকে বলা হচ্ছে? মাছের সার্কুলেশন হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন, যেখানে হার্ট থেকে, এই আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের অলিন্দ, এটা হচ্ছে আমাদের নিলয়, সেখান থেকে রক্ত যাচ্ছে কোথায়? ফুলকাতে। মাছে তো ফুলকা থাকে, মাছে তো ফুসফুস থাকে না। ফুলকা থেকে রক্ত আহ ইয়ের মধ্যে, আমাদের অক্সিজেনের রক্ত, সেই অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে কোথায়? সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সেখান থেকে আবার ডিঅক্সিজেনের রক্ত, অর্থাৎ সারা শরীর সমস্ত অক্সিজেন নিয়ে নিল, আমাদের শরীরের কোষগুলো অক্সিজেন নিয়ে নিল, আর শরীরের কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেল। সেই ডিঅক্সিজেনেটেড রক্ত আবার হার্ট থেকে গেল, হার্টে গিয়ে আবার ফুলকাতে গেল। ফুলকাতে কি হলো? ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, আর অক্সিজেনটা ঢুকে গেল ব্লাডের মধ্যে, তাই না? একটাই সার্কুলেশন, কোনো সার্কুলেশন নেই, ডিফারেন্স নেই। ছায়ার বই প্রথমেই পড়ো না নাজমুল, ছায়ার বই প্রথমেই পড়ো না, তো এনসিআরটি পড়ো আগে, এনসিআরটি পড়ো, তারপরে ছায়ার বই পড়বে, ঠিক আছে? আর ছায়ার বই তো এগুলো আছে, হয়তো পরের দিকে আছে বা কোথাও আছে। আর যদি না থাকে তাহলেও আমি জানি না, কিন্তু কারণ আমি তো ছায়ার বই পড়ি না, জানি না, না থাকলেও এগুলো পড়তে তো তোমাকে হবেই বাবা, এগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসবে, এগুলো তো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের প্রশ্ন তো এগুলো। কেন ছায়ার বইতে নেই আমি তো জানি না, বলতে পারবো না। তো এটা হচ্ছে একক সংবহন, দিস ইজ একক সংবহন। ঠিক আছে? সিঙ্গেল সার্কুলেশন কোথায় দেখা যায়? মাছেদের ক্ষেত্রে দেখা যায়, মাছেদের ক্ষেত্রে এটা দেখা যায়। কিভাবে হচ্ছে? এই যে প্রথমে হৃৎপিণ্ড, হার্ট, হার্ট, হার্ট থেকে ব্লাড কোথায় যাচ্ছে? ফুলকাতে। ঠিক আছে? কিরকম ব্লাড যাচ্ছে? ডিঅক্সিজেনেটেড, অক্সিজেন বিহীন রক্ত, অক্সিজেন বিহীন রক্ত, সেটা ফুলকাতে গেল। এবার ফুলকা থেকে, ফুলকায় কি হলো? ফুলকায় অক্সিজেন প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল বাইরে, তাই না? তাহলে অক্সিজেন যুক্ত রক্ত, এবারে ফুলকা থেকে যে রক্তটা যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত,
ঠিক আছে, সেটা ফুলকা থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে, সারা দেহে জালক সৃষ্টি করছে। এবার সারা দেহের যে কোষ, সেই কোষগুলো সমস্ত অক্সিজেন নিয়ে নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে রক্তে। ফলে সারা দেহ থেকে যে রক্তটা আবার হার্টে ফিরে যাবে সে হয়ে যাবে অক্সিজেন বিহীন রক্ত। ঠিক আছে, একটাই সার্কুলেশন। বুঝতে পারলাম? নেক্সট নেক্সট আসছে কি আমাদের? নেক্সট আসছে আমাদের ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, যেটা ব্যাঙেদের ক্ষেত্রে দেখা যায়। অসম্পূর্ণ দ্বৈত সংবহন। অসম্পূর্ণ দ্বৈত। কেন অসম্পূর্ণ? কারণ অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড মিশে যাচ্ছে, রক্ত মিশে যাচ্ছে একটা সময় পরে। দেখ ভালো করে বোঝ এই জিনিসটা। সারা শরীর থেকে সমস্ত ডিঅক্সিজেনেটেড রক্ত, নীল রঙের রক্তটা যেটা দেখা আছে, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড রক্ত। ঠিক আছে, আর এবার দেখেন তুলে নি, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে তো বাবা, পিডিএফটা তোমরা পেয়ে যাবে শুভাশিস। ঠিক আছে, এই ডিঅক্সিজেনেটেড রক্তটা যাচ্ছে কোথায়? হৃৎপিণ্ডের ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে নিলয় যাচ্ছে, ওদের তো নিলয় একটাই, তাই না? এই নিলয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই নিলয় থেকে গিয়ে ও আবার যাচ্ছে কোথায়? ফুসফুসে। ফুসফুসে গেল, ফুসফুসে গেল, স্কিনে গেল। ওদের তো ব্যাঙ, তো ব্যাঙেদের ক্ষেত্রে ফুসফুস ত্বক দুটোই কিন্তু সংবহন করে। ব্যাঙেদের ক্ষেত্রে ফুসফুস ত্বক দুটোই সংবহন করে। দেখ একটা সংবহন চলে গেল ফুসফুসে, সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফেরত নিয়ে এলো, কিন্তু আরেকটা সংবহন কিন্তু ডাইরেক্ট আবার দেহতেই চলে গেল। দেখ দেহতেই চলে গেল আরেকবার ডাইরেক্ট। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে কখনো এটা সিঙ্গেল সার্কুলেশন, কখনো এটা ডাবল সার্কুলেশন। ডাবল মানে একটা সার্কুলেশন, একটা সার্কুলেশন, কখনো সিঙ্গেল কখনো ডাবল। তাই জন্য ইনকমপ্লিট, অসম্পূর্ণ। বুঝতে পেরেছি? তাহলে এটা কিরকম হচ্ছে? হার্ট থেকে রক্ত ফুসফুসেও যেতে পারে বা ত্বকেও যেতে পারে, সেখান থেকে দেহ থেকে আবার হার্টে ফিরছে, বা হার্ট থেকে ডাইরেক্ট দেহতে যাচ্ছে, দেহ থেকে আবার হার্টে ফিরছে। দুটোই হতে পারে এটা, ওই জন্য অসম্পূর্ণ বলা হচ্ছে। ক্লিয়ার? আর চলে এলো আমাদের যেটা পাখিদের, কুমিরের, মানুষের যে সংবহন, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত। এই সংবহনে কি হচ্ছে? দেখ, পুরো দেহ থেকে ডিঅক্সিজেনের রক্ত কোথায় যাচ্ছে? ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস, ফুসফুস থেকে বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে আবার মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে একটা সার্কুলেশন হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, আর একটা সার্কুলেশন হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহ, সারা দেহ থেকে হৃৎপিণ্ড। তাহলে এখানে হার্ট হচ্ছে সেন্টারে, এটা হচ্ছে দ্বৈত সংবহন বলা হচ্ছে, ডাবল সার্কুলেশন, দ্বৈত সংবহন মানুষের ক্ষেত্রে। দ্বৈত সংবহন হয় মানুষের ক্ষেত্রে। হার্ট এখানে সেন্টারে আছে, হার্ট এখানে সেন্টারে আছে। ঠিক আছে, হার্ট থেকে সংবহন হচ্ছে ফুসফুসে, ঠিক আছে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসছে হার্টে, আর হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে অক্সিজেন প্রবেশ করছে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। স্যার আপনি আবার টপিক ধরে ছায়া বা অন্য কোনো বই পড়াবেন? বাংলা বই? এনসিআরটি তো বাংলা বই, এনসিআরটির বাংলা বই তো হয়। এনসিআরটি তো সরকারি বই, ওই বইটাকে কখনোই ইয়ে করবে না। এই ছায়া সাঁতরা এগুলো তো প্রাইভেট বই, এনসিআরটি সরকারি বই। আগে সরকারি বইটা ভালো করে পড়া উচিত আমার মতে। হার্ট থেকে কোথায় যাবে? হার্ট থেকে যাবে সারা দেহ, জীব দেহ। এগুলো থেকে প্রশ্ন আসবে বাবা, এগুলো থেকে ইয়ে করবি না। সারা দেহ যাচ্ছে, সারা দেহ থেকে আবার হার্টে ফিরে আসছে রক্ত। সারা দেহে কি যাচ্ছে? অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে জীব দেহে, জীব দেহ থেকে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফিরে আসছে হার্টে, সেই রক্তটা আবার যাচ্ছে ফুসফুসে। এটা দ্বৈত সংবহন।
দুটো সংবহন একসঙ্গে চলছে এখানে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। বোঝাতে পারলাম? একটু বলে দে কেউ যদি বুঝতে না পারিস, বুঝতে পারলে বলে দে এখানে যে বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, চলো এইবার চলে আসবে আমাদের গোটা সংবহন তন্ত্র। আমাদের সিলেবাসে টোটাল যে সংবহন তন্ত্র সম্পর্কে পড়ার ব্যাপারটা যেটা আছে, পুরো সংবহন তন্ত্র বা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম আমরা পড়বো। একটা হচ্ছে তার ভাগ রক্ত সংবহন তন্ত্র, যার মধ্যে দিয়ে রক্ত যায়, অর্থাৎ ব্লাড ভাস্কুলার সিস্টেম। আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেমকে কি বলা হয়? লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র বলা হয়। ঠিক আছে, লসিকা তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম, এটাও আজকেই আমরা পড়বো। আর হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি ভাগ আছে? হার্ট আছে, হৃৎপিণ্ড, হার্ট আমাদের মেইন ব্লাডটাকে পাম্প করছে। ঠিক আছে স্যার, ফ্রগটা বালাদিন মানে বুঝলাম না ঠিক। পূর্ণচন্দ্র কি একটা যেন বললে, বুঝলাম না বাবা, ঠিক ঠিক করে বলো। হার্ট যে ব্লাডটাকে পাম্প করছে, ব্লাড যেটা আজকে আমরা পড়বো, রক্ত যেটা আমাদের কি তরল যোগ কলা, তাই না? ফার্স্ট সেমিস্টারের পড়া, ফার্স্ট সেমিস্টারে আমরা ব্লাড পড়েছি টিস্যুতে, তরল যোগ কলা। আর হচ্ছে ব্লাড ভেসেলস অর্থাৎ রক্তবাহ। এখানে ইংলিশগুলো লেখা আছে, মুখে বাংলাগুলো বলে দিচ্ছি। রক্তবাহ, ব্লাড ভেসেলস। তাহলে হার্ট, ব্লাড এবং ব্লাড ভেসেলস, হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহ, এই তিনটে দিয়ে তৈরি আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, ফ্রগটা বলে দেবো। ওকে, ফ্রগটা বুঝতে পারোনি? ফ্রগের ক্ষেত্রে কি হচ্ছে, যে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে যাচ্ছে ডান নিলয়। এই ডান নিলয়টা কিন্তু কম, সরি ডান নয়, নিলয়, নিলয়টা কিন্তু কমন। নিলয়তে অক্সিজেন যুক্ত রক্তও আসছে, অক্সিজেন বিহীন রক্তও আসছে, অক্সিজেন যুক্ত রক্তও আসছে। ঠিক আছে, এখানে মিশ্রিত হয়ে যাচ্ছে, অক্সিজেন যুক্ত রক্ত এবং অক্সিজেন বিহীন রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে। এবার সেই রক্তটা ফুসফুসে বা ত্বকেও যেতে পারে, আবার সেই রক্তটা কিন্তু সারা দেহে আবার ফিরে যেতে পারে, কারণ এর মধ্যে তো কিছুটা হলেও অক্সিজেন যুক্ত রক্ত আছে, এখান থেকে আসে অক্সিজেন যুক্ত রক্তটা, সেই অক্সিজেনটুকু যাচ্ছে। হ্যাঁ, এবার তুই প্রশ্ন করতে পারিস যে স্যার কেন ওদের এরকম একক সংবহন বা অসম্পূর্ণ একক সংবহন, দ্বৈত সংবহন, আমাদের কেন দ্বৈত সংবহন? আমাদের কেন অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন বিহীন রক্তের সঙ্গে মেশে না? ওদের মিশলে কি ক্ষতিটা হচ্ছে? কিছুই না, কারণ ওরা হচ্ছে শীতল রক্তের প্রাণী, ওরা পয়কিলোথার্মিক অ্যানিমেল। হ্যাঁ, ওদের দেহে হিট তৈরি করার কোনো চাপ নেই, তাই জন্য ওদের মেটাবলিজম অত হয় না, ওদের বিপাক ক্রিয়ার ডিমান্ডটা কম, সেই কারণে ওদের অক্সিজেনের চাহিদাটাও কম। কিন্তু আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, আমরা হোমিওথার্মিক অ্যানিমাল। সো আমাদের শরীরে সবসময় 98.5 ডিগ্রি 4 ডিগ্রি ফারেনহাইট রাখতেই হবে শরীরের তাপমাত্রা। তাহলে আমাদের শরীরে তাপ উৎপন্ন করতে হবে। আর তাপ আমরা কিভাবে উৎপন্ন করব? আমরা বিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করব, আর বিপাক ক্রিয়াতে অক্সিজেন লাগে। ফলে আমাদের রক্তে যদি অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিলয়তে মিশ্রিত হয়ে যায়, তাহলে আমার শরীরের সমস্ত কলাকোষে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পৌঁছাবে না। আর পর্যাপ্ত পরিমাণে না পৌঁছালে আমরা ঠিক করে কি করতে পারবো না, ঠিক করে আমরা বিপাক ক্রিয়াটা করতে পারবো না, দেহের তাপমাত্রা কমে যাবে, দেহের তাপ উৎপাদন ক্ষমতাটা কমে যাবে আমাদের। এটাই হচ্ছে মেইন বক্তব্য। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার হচ্ছে ব্লাড। ব্লাডের ভাগগুলো এখান থেকে পড়াচ্ছি না, ব্লাডের ভাগগুলো আমি করে দেখাবো একটু পরে। ব্লাডের ভাগগুলো পরে করে দেখাচ্ছি। আচ্ছা, লসিকা তন্ত্র, এর ভাগগুলো পরে করে দেখাবো। এর মধ্যে লসিকা পড়ে, লসিকা বাহ পড়ে এবং লসিকা গ্রন্থি পড়ে, লিম্ফ, লিম্ফ ভেসেলস, লিম্ফ নোডস। রক্তবাহ তিন প্রকার, ধমনী, শিরা এবং রক্ত জালক। এই ভাগগুলো আমি সব করে দেখাচ্ছি একটু পরে। চলো করে দেখাচ্ছি। ব্লাডের যে উপাদান, রক্তের যে উপাদান, রক্তের দুটো উপাদান। একটা হচ্ছে রক্তের তরল উপাদান, যেটা প্লাজমাকে বলা হচ্ছে প্লাজমা, তরল উপাদান এটা। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে রক্তের কোষীয় উপাদান, যেটাকে বলা হয় ফর্মড এলিমেন্ট বা সাকার উপাদান, সাকার উপাদান বা কোষীয় উপাদান, অর্থাৎ রক্তের মধ্যে যে কোষগুলো থাকছে। ঠিক আছে, কেন এটাকে সাকার
বলা হচ্ছে ফর্মড কেন? কারণ এর স্পেসিফিক আকার আছে। প্লাজমার তো স্পেসিফিক কোনো আকার নেই, প্লাজমা তো তরল, প্লাজমার আকার কি করে আসবে, তাই না? তো প্লাজমা হচ্ছে তরল উপাদান। আর যে কোষগুলো আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তাদের তো বিশেষ ধরনের আকৃতি আছে, গঠন আছে। সেই আকৃতি গঠনটার জন্য এদেরকে বলা হচ্ছে সাকার উপাদান বা কোষীয় উপাদান। রক্তে, আদর্শ রক্তে প্লাজমার পরিমাণ থাকে 55%। প্লাজমা কিন্তু বেশি থাকে, মনে রাখবি এটা। প্লাজমা থাকে 55% আর কোষীয় উপাদান থাকে 45%। প্লাজমার মধ্যে কি থাকে? প্লাজমার মধ্যে এক তো ম্যাক্সিমামটাই জল, 90% প্লাজমার মধ্যে জলই থাকে, ঠিক আছে? আর কি থাকবে প্লাজমার মধ্যে? প্লাজমার মধ্যে থাকবে অত্যন্ত ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন, অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু প্লাজমা প্রোটিন থাকবে। আর কি থাকবে? এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান, যেটাকে আমরা নিউট্রিয়েন্টস বলি, বিভিন্ন পুষ্টি উপাদান। আর কি থাকবে? এর মধ্যে থাকবে হরমোন। আমরা ক্লাস 10-এ পড়েছি না যে হরমোন রক্তের মাধ্যমে দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়? যে গ্রন্থি তাদের ক্ষরণ সরাসরি রক্তের মধ্যে ঢেলে দেয়। তো হরমোন অবশ্যই এই প্লাজমা দিয়ে যাবে। এছাড়া কি যাবে? রেচন বস্তু, বিভিন্ন রেচন বস্তু এই প্লাজমা দিয়েই যাবে। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো যাবে, পুষ্টি উপাদান যাবে, রেচন বস্তু যাবে। আর অবশ্যই যেটার জন্য এত খাটাখাটনি করা, সেটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলো। গ্যাসীয় যে উপাদানগুলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো রক্তের প্লাজমা দিয়েও যায়। অনেকটা অ্যামাউন্টে ব্লাডের প্লাজমা দিয়ে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তাহলে প্লাজমা বুঝতে পারছিস কেন ওটা 55%? রক্তে যে তরল উপাদানটা, ঠিক আছে? এর সবকটার কাজ আমরা আলাদা আলাদা করে পড়বো, ঠিক আছে? আগে আমরা একটা ওভার ভিউটা নিয়ে নিই। এবার আছে ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস 45% থাকে। ফর্মড এলিমেন্টস বা সাকার উপাদান বা কোষীয় উপাদান, অর্থাৎ রক্তের মধ্যে যে কোষগুলো থাকে, যেটার কারণে রক্তকে একটা কলা বলা হয়। Why blood is a tissue? Because blood has several cells acting togetherly. একসঙ্গে কাজ করে। যখন কোনো কোষ সমষ্টি একসঙ্গে কোনো নির্দিষ্ট কাজ করে, তাকেই তো আমরা কলা বলি, তাই না? তো এর যে সাকার উপাদান, এর সাকার উপাদানগুলো কি কি একটু দেখা যাক তাহলে। এর মধ্যে প্রথমেই যেটা পড়বে এর মধ্যে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত কণিকা, যেটাকে আমরা ছোটবেলায় আরবিসি বলতাম, রেড ব্লাড কর্পাসেল, তাই না? কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, এখন এর একটা স্পেশাল নাম আছে। এটাকে আমরা সেই স্পেশাল নামটা দিয়ে রাখবো। কি রাখবো এটাকে? এটাকে রাখবো এরিথ্রোসাইট। এরিথ্রো মানে লাল, লোহিত, এরিথ্রোসাইট, মনে থাকবে? নেক্সট, শ্বেত রক্তকণিকা। আচ্ছা, আমরা শ্বেত রক্তকণিকা বলছি মুখে ঠিকই, কিন্তু শ্বেত রক্তকণিকা কিন্তু সাদা রঙের নয়। শ্বেত রক্তকণিকা অ্যাকচুয়ালি বর্ণহীন, তাকে রং করে তবে দেখতে হয়, ঠিক আছে? কিন্তু এটাকে শ্বেতই বলা হয়, শ্বেত রক্তকণিকা, যার অনেক ভাগ হচ্ছে, ভাগগুলো আমরা পরের পাতায় দেখবো। শ্বেত রক্তকণিকা, তাকে আমরা ভালো বায়োলজির টার্মে কি বলবো? লিউকোসাইট। লিউকোসাইট। এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি, শ্বেত রক্তকণিকা লিউকোসাইট, ঠিক আছে? And the last one, last but not the least, that is অনুচক্রিকা, প্লেটলেটস, তাই না? অনুচক্রিকা। অনুচক্রিকাকে আমরা ভালো ভাষায় কি বলবো? থ্রম্বোসাইট। থ্রম্বো মানে কি? থ্রম্বো মানে হচ্ছে রক্ততঞ্চন। এরা রক্ততঞ্চনে সহায়তা করে, তাই জন্য থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক্রিকা, যারা রক্তকে তঞ্চন করে। এবার আমরা একটা একটা করে ধরে ধরে পড়বো, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারিস আমাকে কিন্তু জিজ্ঞাসা করবি। প্রথমেই আসছে আমাদের কি? প্রথমেই আসছে আমাদের ওয়াটার। ওয়াটার তো জলের মেইন যে উপাদানটার মধ্যে একটা, তাই না?
তাই তো? প্লাজমার সব থেকে বেশি অ্যামাউন্টে থাকা জিনিস হচ্ছে জল, 90 থেকে 92%। এবং জলকে কি বলা হয়? জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক, তাই না? জল হচ্ছে সার্বজনীন দ্রাবক। আমাদের রক্তের মধ্যে আমাদের হরমোন, উৎসেচক, ভিটামিন, মিনারেলস, সমস্ত রকমের পুষ্টি উপাদানগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, এই সব কিছু মিশে থাকতে হবে। তো সবকিছুকে মিলেমিশে একসঙ্গে ভালোভাবে থাকতে হবে। তো তবেই তো দেহের প্রতিটি কলা কোষে, রবি বুঝতে পারছি কিন্তু ঠিক মতো নোট করতে হবে না নাজমুল, কারণ এগুলো তো পেয়ে যাবে তোমরা, এই পিডিএফ গুলো সব পেয়ে যাবে। শুধু শোনো, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করো, ভালো করে শোনো এবং কনসেপ্টটা ক্লিয়ার করো, ঠিক আছে? আর আমি যখন মাঝে মাঝে প্রশ্ন লিখে লিখে দেবো এখানে, সেগুলো খাতায় লিখে নিতে পারো, বা মুখে মুখে বলে দেবো, সেগুলো খাতায় লিখে নিতে পারো। এখন ভালো করে পড়ো, মানে শোনো শোনো, কনসেপ্টটা ক্লিয়ার করো। জল হচ্ছে কি সার্বজনীন, আর এখানে আমি যেগুলো লিখছি সেগুলো আর খাতায় লেখার তো দরকার নেই, কারণ এগুলো তো তোমরা পেয়ে যাবে। এগুলো রাত জেগে জেগে রাত্রিবেলা লিখে নেবে দেখে দেখে, ঠিক আছে? জলের মধ্যে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক আছে? এইভাবে আমাদের তো রক্তে তাহলে জলের পরিমাণ কমে গেলে কি হবে? এইটা তুমি খাতায় লেখো, এইটা তুমি খাতায় লেখো যে রক্তে জলের শতকরা পরিমাণ কমে গেলে কি ঘটবে, ঠিক আছে? এটা আমি বোর্ডে লিখে দিচ্ছি না। এইবারে আসছে প্লাজমা প্রোটিন, যেটা 6 থেকে 8% থাকে রক্তে। প্লাজমা প্রোটিন থাকে 6 থেকে 8%। এই প্লাজমা প্রোটিন অনেক রকমের হয়, তার মধ্যে 3টে খুব বিখ্যাত। একটা হচ্ছে ফাইব্রিনোজেন, একটা হচ্ছে গ্লোবিউলিন, আর একটা হচ্ছে অ্যালবুমিন। কতক্ষণ পরে পাবি? বাপ রে, ক্লাসের পরেই পেয়ে যাবি, আজকেই পেয়ে যাবি। আচ্ছা, আমরা এরকম করতাম ছোটবেলায়, মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। স্যারকে একদম অতিষ্ঠ করে, স্যার দিন, আমাদের তো মোবাইল ছিল না আমাদের ক্লাসে, স্যার নোটটা দিলে আমরা জেরক্স করতাম, ফটোকপি করতাম আর লিখেও নিতাম খাতায়, ওইরকম করতাম। তোদেরকে দেখে এরকম মনে হচ্ছে স্যার কতক্ষণে দেবেন সব জিনিসপত্রগুলো। আচ্ছা, তো ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন কি করে পরের দিনের ক্লাসেই আমরা পাবো। ফাইব্রিনোজেন রক্ত তঞ্চনে সহায়তা করে, রক্ত তঞ্চনে সহায়তা করে, ঠিক আছে? ব্লাডে ক্লট করে। রক্ততঞ্চন কেন দরকার? যদি ধর এখানে কোথাও কেটে গেল, হ্যাঁ, তাহলে প্রচুর ব্লিডিং হবে। এবার যদি রক্তটা তঞ্চিত হয়ে জমাট না বেঁধে যায় ওই জায়গাটাতে, তাহলে তো দেহের সমস্ত রক্ত খান দিয়ে বেরিয়ে যাবে, তাই না? বিশাল বড় লস হয়ে যাবে, সেটা আমরা করতে দিতে পারি না। তো ফাইব্রিনোজেন এই কাজটা করছে। নেক্সট হচ্ছে কি গ্লোবিউলিন। রক্তে জলের পরিমাণ কমে গেলে কি হবে, ওটা একটু লিখে দিন না প্লিজ, বড় প্রশ্ন হিসাবে। পুরো প্রশ্নের উত্তরটা লিখে দেবো, তাহলে তোরা কি করবি? দেখে দেখে শুধু টুকবি। এতক্ষণ ধরে কি বোঝালাম? যে রক্তে জল হচ্ছে সার্বজনীন দ্রাবক, জলের জন্যই রক্তের মধ্যে সবকিছু মিলেমিশে থাকতে পারে। তাহলে জলের পরিমাণ কমে গেলে কি হবে? ডিহাইড্রেশন হলে আমাদের কি হবে? তাহলে আর কিছু, কোনো জলের যে উপাদানগুলো, এই রক্তের যে উপাদানগুলো, তার সেগুলো মিশতে পারবে না রক্তের মধ্যে, ফলে কলা কোষে কোনো কিছু পৌঁছতে পারবে না, ব্লাড প্রেশার কমে যাবে অনেক, ঠিক আছে? বড় প্রশ্ন এখানে লিখতে গেলে আর কোনোদিন সিলেবাস আমি শেষ করতে পারবো না, ওরকম আবদার করিস না, হ্যাঁ? তাহলে তো এই একটা টপিক নিয়ে সারাদিন চলে যাবে আমার। এইগুলো একটু, বড় হয়েছো, ক্লাস 11-এ উঠেছো, এগুলো একটু মাথা খাটিয়ে খাটিয়ে করো, এরম করো না। শোন, পড়াটাকে কনসেপ্টটা ক্লিয়ার কর, সায়েন্স পড়ছিস না, সায়েন্স পড়াটা সায়েন্স পড়ার মতন করে কর, হ্যাঁ? এটা সায়েন্স, মনে রাখবি। আচ্ছা, গ্লোবিউলিন কি করে জানিস? গ্লোবিউলিন, গ্লোবিউলিন হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন, যারা আমাদের রক্তের মধ্যে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এরা কি করে? এরা অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ওই জন্য অ্যান্টিবডির ভালো টেকনিক্যাল টার্ম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে। নেক্সট কি? নেক্সট, বাপরে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালবুমিন। অ্যালবুমিন কি করে? অ্যালবুমিনের জন্যই রক্তের সান্দ্রতা বজায় থাকে। তোরা ফিজিক্সে পড়েছিস তো, ভিসকসিটি, সান্দ্রতা,
মানে কোনো একটা তরল সে কতটা থকথকে আর কতটা তরল, এই যে তারল্য, এই যে ওর মানে ঘনত্ব ঠিক বলে না, এটাকে সান্দ্রতাই বলে, এটার বেসিক টার্মটা। সান্দ্রতা মানে হচ্ছে সেটা তরলটা কতটা ঘন, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কি, যে তরলের মধ্যে কতটা আছে। তো এই অ্যালবুমিন এই সান্দ্রতাটা দেয়, এই সান্দ্রতা দেয়, রক্তকে সান্দ্রতা দেয়, সান্দ্রতা দেওয়া। এবং এই অ্যালবুমিনের জন্যই কিন্তু আমাদের রক্তচাপের হেরফের হয়, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া অ্যালবুমিনের সমস্যার জন্য হবেই হবে তার। ঠিক আছে, অ্যালবুমিন যদি বেড়ে যায় তাহলে রক্তটা বেশি থকথকে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এবং বেশি ঠিক যদি রক্ত হয়ে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, তাই না? আমরা বলি না যে ওর রক্ত খুব তরল, ওর রক্ত খুব লিকুইড, খুব মানে লিকুইড, মানে বলি খুব ডাইলিউট রক্ত। ডাইলিউট রক্ত মানে কি? মানে হচ্ছে অ্যালবুমিন কমে গেছে, সেখানে রক্তচাপ খুব ফল করে যাবে। তাহলে অ্যালবুমিন কি করবে? রক্তচাপ নিয়ন্ত্রণ করবে অবশ্যই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইবারে আসছে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, কোলেস্টেরল। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের খাদ্যের হজমের পর, খাদ্য পরিপাকের পর, পোস্ট ডাইজেশন যে অ্যাবজর্পশনটা হচ্ছে, শোষণটা হচ্ছে, এগুলো তোদেরকে বর্ণালী ম্যাডাম পড়াবেন। যে আমরা যে খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের পর গ্লুকোজ তৈরি হয়, প্রোটিন জাতীয় খাদ্য ইয়ের পরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ফ্যাট জাতীয় খাদ্য, লিপিড, কোলেস্টেরল, এইগুলো হচ্ছে আমাদের দেহে এনার্জি দেবে, শক্তি প্রদান করবে, এবং আমাদের দেহটার বৃদ্ধি, দেহের বৃদ্ধিটাতে এরা হেল্প করবে। তাহলে এরা কি করছে? শক্তি প্রদান। আমরা এনার্জি পাচ্ছি, আমি যে পড়াচ্ছি, আমি একটু আগে টিফিন করে নিলাম, আমার এর আগে একটা ক্লাস ছিল, সেই সকালবেলায় ভাত খেয়ে বাড়ি থেকে এসেছি, তাহলে আমি একটু আগে টিফিন খেয়ে নিলাম, টিফিন খেয়ে নিলে কি হবে? ওটা হজম হবে, হজম হয় আমাকে এনার্জি দেবে, এটাই হচ্ছে মজার ব্যাপার। তাহলে শক্তি প্রদান করবে এবং বৃদ্ধি, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের যে সাইজ বাড়ছে, সেই দেহের বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই দৈহিক বৃদ্ধি, পুষ্টি উপাদান, এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, কোলেস্টেরল, এই পুষ্টি উপাদানগুলো থেকে আসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকমের অজৈব লবণ, যেমন ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এই যে লবণগুলো আসছে, এই লবণগুলো কি করে? এই লবণগুলো রক্তের যে আমাদের অভিস্রবণ চাপ, তোরা পড়েছিস ছোটবেলায়, ব্যাপন, অভিস্রবণ, রক্তের যে অভিস্রবণ চাপ, সেই অভিস্রবণ চাপটা এই এরা নিয়ন্ত্রণ করে, যে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এই যে সল্ট গুলো আছে, লবণগুলো আছে। অ্যালবুমিনসের পরিমাণ কিভাবে কমে আর বাড়ে? অ্যালবুমিনসের পরিমাণ বিভিন্ন কারণে বাড়ে, বিভিন্ন কারণে কমতে পারে। এক হচ্ছে তুই যদি প্রোটিন জাতীয় খাদ্য খুব বেশি খাস, তাহলে অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যেতে পারে। আবার তুই যদি প্রোটিন জাতীয় খাদ্য, ডিম, বিশেষ করে ডিম, ডিম যদি খুব কম খাস, বা প্রোটিন জাতীয় খাদ্য যদি খুব কম খাস, দেখবি বলে না, যারা লো প্রেশারের পেশেন্ট, যাদের ব্লাড প্রেশার খুব কম হয়, তাদেরকে বলা হয় যে বেশি করে ডিম খেতে, বেশি করে প্রোটিন খেতে। কেন? কারণ তাতে অ্যালবুমিনটা বাড়বে, ওটা ব্লাড প্রেশারটা বাড়ায়, ঠিক আছে, পুরোপুরি। কারণ অ্যালবুমিন এটা প্রোটিন, প্লাজমা প্রোটিন, তো এটা একটা, তাই না? ঠিক আছে, চলো নেক্সট। তাহলে কি বললাম? এই যে সল্ট, এই সল্ট গুলো কি করে? রক্তের অভিস্রবণ চাপটা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, যে রক্তে আমাদের যে লবণ, সেটা। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে এখানে, ক্যালসিয়ামটা দেওয়া নেই, হ্যাঁ ক্যালসিয়াম দেওয়া আছে। ক্যালসিয়াম কিন্তু রক্তের তঞ্চনে খুব সহায়তা করে, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। ক্যালসিয়াম রক্তের তঞ্চন, পেশি সংকোচন অর্থাৎ মাসেল কন্ট্রাকশন, এই জিনিসগুলোতে কিন্তু এই সল্ট গুলোর খুব বড় রোল আছে, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে লিখে রাখি, তাহলে কি করছে? অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে কি যেন বললাম, আর ক্যালসিয়াম যেটা স্পেশালি করে, ক্যালসিয়াম যেটা স্পেশালি করে, এক হচ্ছে রক্তের তঞ্চন, আর একটা হচ্ছে পেশি সংকোচন, এটা মনে রাখবি। এই দুটো কাজে ক্যালসিয়ামের খুব ইম্পর্টেন্ট রোল আছে।
আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এদের কাজ তো আমরা জানি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দেহের শ্বসনটাকে নিয়ন্ত্রণ করা, দেহের যে রেসপিরেশন যেটাকে আমরা বলি শ্বসন, সে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো তো আমাদের দেহের বিপাকীয় নিয়ন্ত্রণ লিখে রাখছি, ঠিক আছে? বিপাকীয় নিয়ন্ত্রণ। অক্সিজেন ছাড়া তো আমাদের বিপাক হবে না, আর বিপাকের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো বিপাকীয় নিয়ন্ত্রণ করছে। নাইট্রোজেনের তো সেরকম কোনো কাজ নেই আমাদের ক্ষেত্রে। তাহলে এই পুরোটা বোঝা গেল প্রতিটা প্লাজমার প্রতিটা উপাদানের কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। এই যেগুলো লিখে দিলাম এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় থাকতেই হবে, এর সঙ্গে যা খুশি মনে রাখবি, কিন্তু এগুলো কিন্তু মেইন পয়েন্ট। নেক্সট, শাখার উপাদান একটু আগে লিখে দিয়েছি। শাখার উপাদান রক্তের কি কি হয়? এক হচ্ছে আরবিসি অর্থাৎ এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এবং অনুচক্রিকা বা প্লেটলেট। তাহলে এই তিনটে সম্পর্কে আমরা এবার একটু একটু করে পড়বো। একটু একটু করে পড়ার আগে আমরা পড়বো যেগুলো কিভাবে উৎপন্ন হয়। এই প্রশ্নটা কখনো তোদের মাথায় এসেছে যে আমাদের শরীরে রক্ত তো রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, ধমনী এবং শিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু এই রক্তের কোষগুলো কোথা থেকে শরীরে তৈরি হয়েছে? রক্তের কোষ সমস্ত তৈরি হয় আমাদের অস্থি মজ্জা থেকে। অস্থি মজ্জা আমাদের দেহে, কে বলছিলিস আমি লিখে লিখে পড়াচ্ছি না? দেখ আর কত লিখবো, দেখ লিখে সবই তো লিখছি। আমাদের দেহে রক্ত কোষগুলি অস্থিমজ্জা, যেটাকে বাংলায় বলি বোন ম্যারো। এই অস্থিমজ্জা কি জানিস তো? বোন ম্যারো হচ্ছে, মাটন খাস? মাটন, মাটনের যে মোটা মোটা হাড়গুলো হয়, ওই হাড়ের ভেতরে যে থকথকে জেলির মতন জিনিসটা থাকে, ওটাকে বোন ম্যারো বলা হয়, অস্থিমজ্জা। ঠিক আছে? আমাদের দেহে রক্তকোষগুলি অস্থিমজ্জায় উৎপন্ন হয়। অস্থিমজ্জার মধ্যে কি থাকে? অস্থিমজ্জার মধ্যে থাকে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের তোর ওটাকে কি বলে, আদি রক্তকোষ। আদি রক্তকোষ, রক্তের আদি কোষ, যেখান থেকে বিভিন্ন রকমের রক্তকোষগুলো উৎপন্ন হয়। এটাকে বলা হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল, বা বাংলায় যদি বলা হয় আদি রক্তকোষ। এর সঙ্গে কিছু ফ্যাট থাকে। আদি রক্তকোষ অর্থাৎ একই ধরনের কোষ, সেখান থেকেই আমাদের লোহিত রক্তকণিকাও তৈরি হবে, সেখান থেকেই আমাদের 5 ধরনের শ্বেত রক্তকণিকা তৈরি হবে, সেখান থেকেই আমাদের অনুচক্রিকা তৈরি হবে, নানান রকম ভাগ হয়ে হয়ে হয়ে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে অস্থিমজ্জার একটা সংজ্ঞা লিখে দিই ছোট করে। অস্থিমজ্জা ইংরেজিতে বলে কি? বোন ম্যারো। বোন ম্যারো কিন্তু সব হাড়ে থাকে না, জানিস তো? বোন ম্যারো সব হাড়ে থাকবে না, আমাদের বড় বড় হাড়গুলো থাকবে, যেমন হিউমেরাস, এটা আমাদের একটা বড় হাড়, এই বড় বড় হাড়গুলোতে থাকবে। বৃহৎ অস্থিগুলির মধ্যভাগে যে জেলি সদৃশ, জেলির মতন যে জেলি সদৃশ অংশ থাকে, যা রক্তের আদি কোষ, মানে মাদার সেল যেটাকে আমরা বলি, যেখান থেকে সমস্ত রক্তকোষ তৈরি হয়, রক্তের আদি কোষ ও ফ্যাট সমন্বয়ে গঠিত, তাকে বলা হচ্ছে বোন ম্যারো। এটা একটু মনে রাখবি, এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখার ব্যাপার আছে। ঠিক আছে, চলো দেখা যাক কি হচ্ছে, কিভাবে সমস্ত সমস্ত রক্তকোষগুলো তৈরি হচ্ছে দেখা যাক। ফার্স্ট যেটা থাকে একদম আদি, রক্তের আদি যে কোষটা, তার নাম হচ্ছে মাল্টিপোটেন্ট স্টেম সেল। মাল্টিপোটেন্ট কেন? কারণ ওর ক্ষমতা আছে, মাল্টি মানে অনেক, পোটেন্ট মানে ক্ষমতা।
এর ক্ষমতা আছে বিভিন্ন ধরনের কোষে বিভক্ত হয়ে যাওয়ার। তাহলে এটাই লিখে দিই পাশে। এর ক্ষমতা আছে সমস্ত ধরনের রক্তকোষ তৈরি করার। ঠিক আছে, নতুন কমেন্টগুলো একটু দিয়ে দাও তো, নতুন কমেন্টগুলো আসছে না, নতুন কমেন্টগুলো আসছে না। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এর ক্ষমতা আছে যে সমস্ত ধরনের রক্তকোষ তৈরি করা। ঠিক আছে, এখান থেকে এটা ডিভাইড করে দু রকমের কোষে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে মাইলয়েড কোষ আর একটা হচ্ছে লিম্ফয়েড কোষ। এগুলোর কোনো বাংলা হয় না। ঠিক আছে, মাইলয়েড কোষে বিভক্ত হয়ে গেলে দিতে পারে বা লিম্ফয়েড কোষে বিভক্ত হয়ে যেতে পারে। মাইলয়েড কোষ এবার কিসে কিসে বিভক্ত হবে? মেগা ক্যারিওসাইট, এরিথ্রোব্লাস্ট আর মাইলোব্লাস্ট। এগুলোর বাংলা হয় না কিন্তু। হ্যাঁ, তাহলে কি বললাম, মাল্টিপোটেন্ট যে স্টেম কোষটা ছিল সেই মাল্টিপোটেন্ট স্টেম কোষ বিভাজিত হচ্ছে মাইলয়েড কোষ এবং লিম্ফয়েড কোষে। থ্যাংক ইউ অভিজিৎ। এই মাইলয়েড কোষ এবার বিভাজিত হবে তিন রকম কোষে। কিসে কিসে? একটা হচ্ছে মেগা ক্যারিওসাইট, একটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট, একটা হচ্ছে মাইলোব্লাস্ট। এবার এই মেগা ক্যারিওসাইট থেকে কি তৈরি হবে? অনুচক্রিকা। মেগা ক্যারিওসাইট নামটা কোত্থেকে এসছে ভালো করে বুঝে দেখ। মেগা মানে বৃহৎ, ক্যারিও মানে নিউক্লিয়াস, সাইট মানে কোষ, অর্থাৎ বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ। মেগা ক্যারিওসাইটের যদি বাংলা করতে যাস তাহলে কি আসবে? বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, সেখান থেকে প্লেটলেট বা অনুচক্রিকা তৈরি হলো। ঠিক আছে, এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হবে রেটিকুলোসাইট এবং তারপরে আলটিমেটলি লোহিত রক্তকণিকা। মাইলোব্লাস্ট, মাইলোব্লাস্ট থেকে চার রকমের লোহিত রক্ত সরি শ্বেত রক্তকণিকা তৈরি হবে। চার রকমের। কি কি? মোনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এই দেখ একটা জিনিস খেয়াল করে যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল এদের তিনজনেরই ভেতরে প্রচুর দানা থাকে, গ্র্যানিউলস থাকে বা দানা থাকে। এই দানাগুলো থাকে বলে এদেরকে বলা হয় গ্র্যানিউলোসাইট। মোনোসাইটের নিউক্লিয়াসে কিন্তু এরকম দানা থাকে না। মোনোসাইট অ্যাগ্রানুলোসাইট, অদানাদার। বলবো এগুলো পরে বলবো, আবার আগে আপাতত এগুলো দেখ। তাহলে কি বললাম আমি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা তিনজন আর মোনোসাইট এই চারজন তৈরি হচ্ছে মাইলোব্লাস্ট থেকে। এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে লোহিত রক্তকণিকা এবং মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, আর এদিকে চলে এলো লিম্ফয়েড। লিম্ফয়েড থেকে তৈরি হচ্ছে কি কি? বি লিম্ফোসাইট, প্লাজমা সেল, টি লিম্ফোসাইট আর এনকে সেল। এনকে সেলের পুরো নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল, বাংলায় বলা হয় স্বাভাবিক ঘাতক কোষ। নামটা শুনে বুঝতে পারছিস, কিলার। কিলার মানে কেরম খুন করে দেবে, মেরে দেবে। এরা কি করে? এরা বাইরে থেকে আসা বিজাতীয় যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে এরা ধ্বংস করে। এরা সবাই ধ্বংস করে, এরা এরা সবাই ধ্বংস করে, কিন্তু একটু স্পেশালি ধ্বংস করে, যে ন্যাচারাল কিলার সেল। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এরকম নাম এসছে। এইবার প্রশ্ন আসছে, এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, ভাই লিম্ফোসাইট তো লিম্ফোসাইট, তার সামনে আবার টি বি এগুলো লেখার কি দরকার? তাই না? এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই বি লিম্ফোসাইট কি হচ্ছে। বি লিম্ফোসাইট তৈরি হয়, এরা সবাই অস্থিমজ্জাতেই। আমি যে দেখালাম অস্থিমজ্জাতেই সবাই তৈরি হবে, কিন্তু এই যে অস্থিমজ্জার মধ্যে সমস্ত ধরনের ব্লাড সেলই তৈরি হবে, সে টি লিম্ফোসাইট হোক আর বি লিম্ফোসাইট হোক, কিন্তু এদের পরিণতি পাওয়ার জায়গাটা আলাদা। বি লিম্ফোসাইট পরিণতি প্রাপ্ত হয় বোন ম্যারোতে, অস্থিমজ্জাতে। বোন ম্যারোতে পরিণতি পায়। এবার ওই বোন ম্যারোর বি থেকে, বোন ম্যারোর বি থেকে বি লিম্ফোসাইট নামটা হয়েছে। ঠিক আছে, কিন্তু টি লিম্ফোসাইট ওখানে হয় না। টি লিম্ফোসাইট হয় থাইমাস বলে একটা গ্রন্থি আছে আমাদের, থাইমাস। থাইমাস গ্রন্থিতে পরিণতি পায়।
ওই থাইমাসের টি থেকে এই থাইমাসের টি থেকে কথাটা এসছে টি লিম্ফোসাইট। এগুলো কিন্তু প্রশ্ন আসবে, টি লিম্ফোসাইটের নাম টি কেন, বি লিম্ফোসাইটের নাম বি কেন? কারণ বি লিম্ফোসাইট বোন ম্যারোতে পরিণতি প্রাপ্ত হয়, আর টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থিতে পরিণতি প্রাপ্ত হয়। ঠিক আছে, চলো এইবার যে ধারাবাহিক পদ্ধতিতে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হয়, আরবিসি তৈরি হওয়াটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। যে ধারাবাহিক প্রক্রিয়াতে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হয় তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। চলো লিখে ফেলি ইম্পর্টেন্ট টার্ম। এরিথ্রোপয়েসিস কি? যে ধারাবাহিক পদ্ধতিতে আমাদের অস্থিমজ্জায় আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এই উৎপাদন পদ্ধতিতে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলোর নাম কি? এত নাম মুখস্থ করতে না হলেও বেসিক ব্যাপারটা মনে রাখবি, যেটা প্রো এরিথ্রোব্লাস্ট যাকে বলা হচ্ছে, প্রো এরিথ্রোব্লাস্ট, তার কিন্তু একটা বিশাল বড় নিউক্লিয়াস আছে। এর ভেতরটা কিন্তু নিউক্লিয়াস, এর ভেতরটা কিন্তু নিউক্লিয়াস, বিশাল বড় একটা নিউক্লিয়াস আছে এই প্রো এরিথ্রোব্লাস্টের মধ্যে। এবার যত আস্তে 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 পরিণতি প্রাপ্ত হয়, আমরা সব জায়গায় কি জেনে আসি যে ম্যাচিওর হলে সে বড় হয়, তাই না? এখানে উল্টো, এখানে ছোট হয়। এখানে যত ইম্যাচিওর ছিল সে বড় ছিল, আস্তে 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 যত ম্যাচিওর হচ্ছে সে ছোট হচ্ছে। আরেকটা কি জিনিস হচ্ছে দেখ, নিউক্লিয়াস আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াসের বদলে কি তৈরি হলো? হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে কি তৈরি হলো? হিমোগ্লোবিন, যেটা পাওয়া যায় এই রেটিকুলোসাইট থেকেই। প্রো এরিথ্রোব্লাস্ট, তার থেকে আরেকটু ছোট আর্লি এরিথ্রোব্লাস্ট, তার থেকে আরেকটু ছোট ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট, তার থেকে আরেকটু ছোট লেট এরিথ্রোব্লাস্ট, তার থেকে আরেকটু ছোট নিউক্লিয়ার হয়ে গেল, মানে নিউক্লিয়াস বেরিয়ে গেল। এটা কোনো সাইট নয়, মানে এটা কোনো লেট এরিথ্রোব্লাস্টের পরেই রেটিকুলোসাইট হয়। এরপর হলো রেটিকুলোসাইট, দেখ নিউক্লিয়াস বেরিয়ে গেল, নিউক্লিয়াস অবলুপ্ত হচ্ছে। হলো, তারপরে হিমোগ্লোবিন তৈরি হলো ওর মধ্যে, হিমোগ্লোবিন তৈরি হয় আলটিমেটলি যে ফাংশনাল আরবিসি সেটা আমরা দেখতে পেলাম। তাহলে যে ধারাবাহিক পরিবর্তন, তাহলে ধারাবাহিক পরিবর্তনটা কি কি হচ্ছে এখানে? এক নাম্বার হচ্ছে কোষটি ক্রমশ ক্ষুদ্র হচ্ছে, কোষটি ক্রমশ ক্ষুদ্র হচ্ছে, তাই না? দুই কি? দুই হচ্ছে নিউক্লিয়াস অবলুপ্ত হচ্ছে। শুধু নিউক্লিয়াস নয়, মাইটোকন্ড্রিয়াও অবলুপ্ত হবে। মাইটোকন্ড্রিয়া, পরিণত আরবিসিতে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। অবলুপ্ত হচ্ছে। আর তিন নাম্বার কি? অবশ্যই হিমোগ্লোবিনের উপস্থিতি। হিমোগ্লোবিন সংশ্লেষ। তাই জন্য কি হয়? আরবিসির রং লাল হয়ে যায়, হিমোগ্লোবিনের রং তো লাল, তাই না? এই তিনটে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। আমাদের শরীরে কখন লোহিত রক্তকণিকা তৈরি হবে? যখন আমাদের কিডনি থেকে, এটা হচ্ছে আমাদের বৃক্ক, এই বৃক্ক থেকে যখন এরিথ্রোপয়েটিন তৈরি হবে, বৃক্ক থেকে যখন এরিথ্রোপয়েটিন তৈরি হবে,
এবার প্রশ্ন হচ্ছে বৃক্ক থেকে কখন এরিথ্রোপয়েটিন তৈরি হবে? অনেক কন্ডিশনে তৈরি হয়। এক হচ্ছে আমাদের অ্যানিমিয়া হলে। অ্যানিমিয়া মানে কি? কোনো কারণে দেহে লোহিত রক্তকণিকা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, বন্ধ হয় না, কমে গেছে, আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, অ্যানিমিয়া বলা হয় তাকে। আরবিসির কাউন্ট অনেক কম নর্মালের থেকে। বা হাইপক্সিয়া হলে। হাইপক্সিয়া মানে কি? হাইপক্সিয়া মানে হচ্ছে দেহে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাচ্ছে না। দেহে যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না যায় আর যদি অ্যানিমিয়া হয়, ঠিক আছে, এই দুটো কারণে হাইপক্সিয়া ঠিক আছে, আর হচ্ছে অ্যানিমিয়া, এই দুটো কারণ যদি হয় বা দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হয়, তখন আমাদের যে কিডনি বৃক্ক, সে বৃক্ক থেকে তৈরি হয় এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন। এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন। এবং এগিয়ে কোথায় কাজ করবে? এগিয়ে কাজ করবে এই প্রো এরিথ্রোব্লাস্ট গুলোতে, বোন ম্যারোতে গিয়ে কাজ করবে। এই প্রো এরিথ্রোব্লাস্ট গুলো তখন তাড়াতাড়ি করে আরবিসি তৈরি করাবে, আরবিসি উৎপাদনটা বাড়িয়ে দেবে। কারণ ওর তো হাইপক্সিয়া হয়েছে। হাইপক্সিয়া মানে কি? অক্সিজেনের অভাব। দেহে অক্সিজেন, কোষে অক্সিজেনের অভাব, এটা মানে হচ্ছে হাইপক্সিয়া। আর অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা, রক্তে আরবিসি কমে গেছে। দেখবি ডাক্তারখানায় গেলে ডক্টর এরম এরম আঙ্গুল দিয়ে চোখটাকে এরম করে দেখে না, ভেতরটা, এই ভেতরটা কতটা লাল সেটা দেখে। অ্যানিমিয়া হলে ভেতরটা সাদা হয়ে যাবে একদম, ঠিক আছে, রক্তের পরিমাণ কমে যাবে। এর ফলে বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন বের হচ্ছে। এবার এই এরিথ্রোপয়েটিন কি করবে? এরিথ্রোপয়েটিন যাবে হচ্ছে আমাদের বোন ম্যারোতে। এরিথ্রোপয়েটিন যাবে আমাদের বোন ম্যারোতে, এবং বোন ম্যারোতে গিয়ে ও বোন ম্যারোকে স্টিমুলেট করবে। বোন ম্যারোকে স্টিমুলেট করলে কি তৈরি হবে? বোন ম্যারোকে স্টিমুলেট করলে তৈরি হবে আরো প্রচুর পরিমাণে আরবিসি। এইভাবে আরবিসি উৎপাদন আমাদের দেহে নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল এইগুলো? তাহলে এখান থেকে মেইনলি দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। এক হচ্ছে কখন আমাদের শরীরে এরিথ্রোপয়েটিন উৎপাদন হয়, যখন আমাদের হাইপক্সিয়া হয় অর্থাৎ কলাকোষে অক্সিজেনের অভাব, আর যখন আমাদের রক্তাল্পতা হয় অর্থাৎ অ্যানিমিয়া হয়। এইগুলো হলে আমাদের শরীরে কি হবে? বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন তৈরি হবে। আর এরিথ্রোপয়েটিনের কাজ কি? এরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে অস্থিমজ্জায় গিয়ে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াটা অর্থাৎ বোন ম্যারোতে গিয়ে আরবিসি উৎপাদন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা, আরো বেশি করে বাড়িয়ে দেওয়া। এই হচ্ছে এটার কাজ, মনে থাকবে। চলো এইবার হচ্ছে আরবিসি। আরবিসি সম্পর্কে আমরা একটু পড়বো। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু না আছে নিউক্লিয়াস, না আছে আমাদের ওটাকে কি বলে, ওই মাইটোকন্ড্রিয়া, না আছে গলজি বডি, কিচ্ছু নেই। এইবার প্রশ্ন হচ্ছে কেন নেই? তার কারণ হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে কিন্তু আমাদের, এখান থেকে আমাদের একটা প্রশ্ন চলে আসবে যে কেন আরবিসিতে নিউক্লিয়াস বা অন্যান্য অঙ্গাণু নেই। এটা একটা খুব কমন প্রশ্ন। কেন নেই? আমি এখন মুখে বলছি, অত বড় উত্তর তো লেখা যাবে না এখানে। আমি এখন মুখে বলছি, তোরা পরে রেকর্ডিংটা শুনে লিখে নিতে পারিস, ঠিক আছে? আমি মেইন পয়েন্ট গুলো বলছি। এক হচ্ছে আরবিসির কাজটা কি? আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, অক্সিজেনকে কলাকোষে পৌঁছে দেওয়া। তাহলে আরবিসির মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে তো অক্সিজেন খরচ হয়ে যেত। মাইটোকন্ড্রিয়া তো সবাত শ্বসন করে, তাই না? তাহলে অক্সিজেন খরচ করেও এনার্জি তৈরি করতে শুরু করে দিত। যদি নিউক্লিয়াস থাকতো তাহলে ওটা অক্সিজেন অনেক বেশি ব্যয় করতো। অথচ আরবিসির কাজ তো অক্সিজেন পরিবহন করা। তাহলে আমি শর্টে বলে দিচ্ছি, তোরা একটু ঠিক করে বড় করে উত্তরটা লিখে নিবি। উত্তরটা কি হবে? সেটা হচ্ছে, আমি অত বড় লিখছি না, লিখছি যদি থাকতো, অর্থাৎ নিউক্লিয়াস বা অন্যান্য অঙ্গাণু যদি থাকতো, তাহলে
আরবিসির নিজস্ব অক্সিজেন খরচ বেড়ে যেত, আরবিসির নিজস্ব অক্সিজেন খরচ বেড়ে যেত, ফলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যেত। তাই না? ওর তো কাজই শরীরের কলা কোষে সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া। তাহলে সেটাই যদি ও নিজেরই যদি অক্সিজেন খরচ হয়ে যেত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, অমুক তমুক অঙ্গাণু রেখে, তাহলে তো ওর কোনো কথাই নেই, তাহলে তো ওর সব শেষ আর কি। তাহলে তো আমাদের শরীরে আর অক্সিজেন পাবেই না, অক্সিজেনের অভাবে মরেই যাবে আমাদের শরীরের কলা কোষগুলো, তাই না? তাহলে এই ঘটনাটা কিন্তু খুব সমস্যা তৈরি করবে। আর একটা কোয়েশ্চেন আসতে পারে এখানে, এটা তোদের মাথায় কখনো এসছে কিনা আমি ঠিক জানি না, যে আরবিসির মধ্যে কেন হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন তো আরবিসির বাইরেও থাকতে পারতো, তাই না? কেন আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিন থাকে? এই প্রশ্নটা, এটার খুব সহজ একটা উত্তর আছে, ঠিক আছে? তোরা মাঝে মাঝে কমেন্ট করিস, তাহলে বুঝবো যে তোরা পড়াটা শুনছিস, না তো আমি বুঝতে পারছি না যে তোরা পড়াটা শুনছিস কিনা। কেন হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, কেন আরবিসির বাইরে থাকলো না? তার কারণ হচ্ছে, যদি হিমোগ্লোবিন খুব ছোট সাইজে, যদিও আরবিসির বাইরে থাকতো, তাহলে বৃক্ক দিয়ে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে যেত, অনেক বেশি হিমোগ্লোবিন আমাদের লস হতো, তাই না? তাহলে এটা আনসার কি হবে? এটার আনসার হবে, হ্যাঁ জগবন্ধু আছে, এটার আনসার হবে হিমোগ্লোবিন, মানে কত বড় লিখছি না যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে কেন, কারণ যদি না থাকতো তাহলে কি হতো, হিমোগ্লোবিন যদি প্লাজমাতে থাকতো, হিমোগ্লোবিন যদি প্লাজমাতে থাকতো, তাহলে কি হতো বলতো? তাহলে বৃক্কের মাধ্যমে মূত্রে চলে আসতো। আর ওটা লেখাচ্ছি না, যে তার ফলে এর ফলে প্রচুর হিমোগ্লোবিন শরীর থেকে লস হয়ে যেত, আমাদের লাল রঙের মূত্র উৎপন্ন হতো এবং সমস্ত হিমোগ্লোবিন শরীরের বাইরে বেরিয়ে যেত, তাহলে আমাদের হিমোগ্লোবিনের অভাব হয়ে যেত, রক্তাল্পতা হয়ে যেত। এগুলো অ্যাড করে নিবি, আমি বেসিক জিনিসটা লিখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে চলো, তাহলে এই যে আমাদের আরবিসি কে দেখতে কেমন? আরবিসি দুদিকটা চ্যাপ্টা, আরবিসি দুদিকটা এরকম চ্যাপ্টা, ঠিক আছে? এমনি সামনে থেকে দেখতে গোল, কিন্তু ধার থেকে তুই যদি দেখিস তাহলে মাঝখানটা চ্যাপ্টা, ড্যাবরানো। এবং এর মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন বলে একটা প্রোটিন। এই হিমোগ্লোবিনের দুটো পার্ট, একটা হচ্ছে হিম পার্ট, হিম পার্টের মধ্যে কি থাকে? হিম পার্টের মধ্যে আয়রন থাকে, ওই আয়রনটা Fe2+ স্টেজে থাকে, সেই জন্যই লাল রং হয় হিমোগ্লোবিনের। আর তার সঙ্গে থাকে গ্লোবিন প্রোটিন, এই যে সাপের মতন প্যাঁচানো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের দুটো অংশ, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম অংশটার জন্যই হিমোগ্লোবিন লাল রঙের হয়, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের আমার উত্তর পেয়ে গেলাম আমি। এই প্রশ্নের উত্তর কি? আরবিসির কালার কি? আরবিসির কালার লাল, আরবিসির কালার হচ্ছে রেড, লাল। এবং তার কারণ কি? তার কারণ হচ্ছে হিমোগ্লোবিনের উপস্থিতি, তার কারণ হচ্ছে হিমোগ্লোবিনের উপস্থিতি। হিমোগ্লোবিনের দুটো পার্ট, এক হচ্ছে হিম, এক হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট, গ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিনের প্রোটিন পার্ট, ঠিক আছে? আর হিম হচ্ছে আয়রন যুক্ত পার্ট, Fe2+ যুক্ত পার্ট। এই হিমটার রঙই হচ্ছে লাল, এই হিমের জন্যই হিমোগ্লোবিনের রং লাল হয়। তো মধুরিমা শুনছে, রাজশ্রী শুনছে, সাইদুল শুনছে। হ্যাঁ, থ্যাংক ইউ জগবন্ধু ফর দি কোয়েশ্চেন, যে আরবিসি শুধু চ্যাপটাই হয় আর অন্য রকম দেখতে হয় না। না না, কখনো
আরবিসি অন্যরকম দেখতে হয় না। তার কারণ হচ্ছে, আর খুব সহজ উত্তর এটার, তার কারণ হচ্ছে আরবিসির মধ্যে যেহেতু কোনো কোষাঙ্গাণু নেই, তুই একটা বোতল নিয়ে সব হাওয়া টেনে নে ভেতর থেকে, চাপটা হয়ে যাবে না? ওই জিনিসটাই হয় আর কি, যে সমস্ত ওর মধ্যে থেকে সমস্ত কোষাঙ্গাণু বেরিয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরবিসি কতদিন বাঁচে এটা তোরা নিশ্চয়ই জানিস, দেখি কমেন্টে লেখ। আরবিসি কতদিন বাঁচে? আরবিসি কতদিন বাঁচে? লেখ, কমেন্টে লেখ। ঠিক আছে, আরবিসির কাউন্ট আমি বলছি, তোরা এই তো সাইদুল, জগবন্ধু, এই তো সবাই জানে, থ্যাংক ইউ। 120 দিন আরবিসি বাঁচে হচ্ছে 120 দিন। তারপর এটা কোথায় ধ্বংস হবে? কোথায় গিয়ে ধ্বংস হবে? প্লীহাতে গিয়ে ধ্বংস হবে। আমাদের প্লীহা বলে একটা অঙ্গ আছে, প্লীহাতে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। এই কারণেই প্লীহাকে কি বলা হয়? প্লীহাকে বলা হয় আরবিসির কবরখানা। প্লীহাকে বলা হয় আরবিসির কবরখানা, ঠিক আছে? আচ্ছা, কাউন্ট কত আরবিসি? আরবিসি তো আমাদের সব থেকে বেশি থাকে, আমাদের রক্তের সব থেকে সর্বাধিক পরিমাণে থাকা রক্তকণিকা হচ্ছে আরবিসি। ও থাকে হচ্ছে 5 মিলিয়ন, 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। মানে বুঝতে পারছিস কত? 50 লক্ষ কততে? কিউবিক মিলিমিটার, পার কিউবিক মিলিমিটার 50 লক্ষ থাকে, 5 মিলিয়ন। ক্লিয়ার? আচ্ছা, কোথায় তৈরি হয়? লোহিত অস্থিমজ্জাতে। লোহিত অস্থিমজ্জায়, ঠিক আছে? গঠন কিরকম? গঠন হচ্ছে দ্বি অবতল। দ্বি অবতল মানে কি রে? দ্বি অবতল মানে দুদিকটা চ্যাপ্টা। হ্যাঁ, 5 মিলিয়নের বেশিও থাকতে পারে, তবে খুব বেশি যদি হয়ে যায় তখন আবার ক্যান্সার হয়, পলিসাইথিমিয়া বলা হয় ওটাকে, ওটা আবার খারাপ জিনিস। আচ্ছা, লোহিত রক্তকণিকার স্ট্রাকচার হচ্ছে দ্বি অবতল, এটা মনে রাখতে হবে, দ্বি অবতল এবং নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন, মাইটোকন্ড্রিয়া বিহীন, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদিও বিহীন, এগুলো থাকে না। হলো। আর কাজ তো আমরা সবাই জানি, গ্যাসীয় পরিবহন। কাজ তো সবাই জানে, গ্যাসীয় পরিবহন, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করছে, দূর বাবা। এই হচ্ছে আমাদের আরবিসির A to Z। বোঝা গেল নিশ্চয়ই? চলো চলো, এইবার হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি দেখ দু রকম বেসিক্যালি। এক হচ্ছে, এরা হচ্ছে সবাই গ্র্যানুলোসাইট। ডাব্লিউবিসি মানে হচ্ছে লিউকোসাইট বলা হয় ভালো বাংলায়, লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা। একদল হচ্ছে কি গ্র্যানুলোসাইট বলা হচ্ছে। গ্র্যানুলোসাইট কেন? কারণ এদের সাইটোপ্লাজমে প্রচুর দানা থাকে, এদের সাইটোপ্লাজমে দানা পূর্ণ। ঠিক আছে? আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এদের সাইটোপ্লাজম দানাবিহীন, এদের সাইটোপ্লাজম দানাবিহীন। ডাব্লিউবিসির ফুল ফর্ম কি জগবন্ধু? দেখি অন্য কে বলতে পারে ডাব্লিউবিসির ফুল ফর্ম? লেখো, কমেন্টে লেখো অন্য কেউ, ডাব্লিউবিসির ফুল ফর্ম কি? খুব সোজা, বাকিরা লেখো।
এই গ্রানুলোসাইট 3 রকম। গ্রানুলোসাইট 3 রকম। দেখি, লেখো লেখো লেখো, কমেন্টে লেখো। 3 ভাই, ফিল দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে। 3 ভাই, নিউট্রোফিল, ইওসিনোফিল, বা এটাকে অ্যাসিডোফিলও বলা হয়, অ্যাসিডোফিল। কই রে? ফ্রম, নট ফর্ম, বন্ধু কি? হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ হোয়াইট ব্লাড কর্পাসেল। সুমিদাটা কি লিখেছে, কি জানাটা লিখেছে বুঝলাম না। ঠিক আছে, আর হচ্ছে বেসোফিল। 3 ভাই, ফিল দিয়ে শেষ হচ্ছে, 3 ভাই। এদের এরকম নামকরণ কেন হয়েছে? তার কারণ হচ্ছে নিউট্রোফিল অ্যাসিডিক এবং ক্ষারীয় দুরকম রঞ্জকেই রঞ্জিত হয়। ইওসিনোফিল বা অ্যাসিডোফিল শুধুমাত্র অ্যাসিডিক রঞ্জকেই রঞ্জিত হয়, আর বেসোফিল শুধুমাত্র ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। তাহলে এরা কিরকম রঞ্জকে রঞ্জিত হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা এই ভাগটা করেছি, নিউট্রোফিল, ইওসিনোফিল এন্ড বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট কারারে? অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দু রকম। এক হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট যেটা আবার টিবি, দু রকমের লিম্ফোসাইট হয়। আর এক হচ্ছে মোনোসাইট, ওগুলো তো আগে লিখিয়ে দিয়েছি, মোনোসাইট। এর মধ্যে মনে রাখবে একটা ইনফরমেশন, যে লিম্ফোসাইট হচ্ছে সব থেকে ছোট, স্মলেস্ট, সবচেয়ে ছোট ডাব্লিউবিসি, সবচেয়ে ছোট ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি। আর মোনোসাইট আবার সব থেকে বড় ডাব্লিউবিসি, সবচেয়ে বড় ডাব্লিউবিসি। এটা মনে রাখবে, এই ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো, আচ্ছা, কালার, কালার কি? এরা তো বর্ণহীন, আমি আগেই বলেছি যে এদের রং আবার পরীক্ষা খাতায় সাদা লিখে আসবি না, হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি বর্ণহীন, এদের কোনো রং নেই, বর্ণহীন, ঠিক আছে? এগুলো যা লিখছি সব পরীক্ষার জন্য আসতে পারে কিন্তু। আচ্ছা, এদের লাইফ স্প্যান ভীষণই ডিফার করে। এদের লাইফ স্প্যান আজকে তৈরি হলো, কালকেও মারা যেতে পারে, লড়াই করে, যুদ্ধ করে, আবার 15 দিন অব্দি বাঁচতেও পারে। কারণ ডাব্লিউবিসি হচ্ছে আমাদের দেহের আর্মি, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাটা পুরো ওর হাতে। তাহলে ও জন্মের পরের দিনও কিন্তু মারা যেতে পারে। 1 থেকে 15 দিন হচ্ছে ওর লাইফ স্প্যান। কাউন্ট কি? ওর কাউন্ট আরবিসির মতন অত বেশি নয়, হ্যাঁ, অত বেশি নয়, 6 থেকে 8,000। না বাবা, এরকম ভাবে লিখবো না, 6,000 থেকে 8,000 পার মিলিমিটার কিউব। অবশ্যই এই কথাটা লিখতেই হবে কিন্তু, পুরো দেহে নয়, পার কিউবিক মিলিমিটার অঞ্চলে, রক্তে। কোথায় তৈরি হচ্ছে এরা? এরা অনেক জায়গায় তৈরি হয়, ঠিক আছে? এরা তৈরি হয় অস্থিমজ্জায়, এরা তৈরি হয় অস্থিমজ্জায়, এরা কিছু আরবিসি, কিছু ডাব্লিউবিসি মানে লিম্ফোসাইট তৈরি হয় লসিকা গ্রন্থিতে, লসিকা গ্রন্থিতে। আবার কিছু তৈরি হয় প্লিহাতে, প্লিহা বা স্প্লিনে তৈরি হয় কিছু, ঠিক আছে? এইরকম ব্যাপারগুলো হচ্ছে। আচ্ছা, স্ট্রাকচার কিরকম? এরা কিন্তু ডাব্লিউবিসি কিন্তু অবশ্যই নিউক্লিয়াস যুক্ত, ডাব্লিউবিসি কিন্তু নিউক্লিয়াস বিহীন হবে না কখনোই, হ্যাঁ, ডাব্লিউবিসি নিউক্লিয়াস যুক্ত, অবশ্যই নিউক্লিয়াস যুক্ত এরা, ঠিক আছে? নানা ধরনের স্ট্রাকচার, বলছি আমি একটু পরে স্ট্রাকচার কি। এবং এরা কি করে? আমাদের শরীরে অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ করছে, আমাদের শরীরে রোগ জীবাণু এদের সঙ্গে লড়াই করছে। এরা হচ্ছে আমাদের শরীরের আর্মি। আমাদের শরীরটা যদি এটা দেশ হয়, তাহলে এরা হচ্ছে আমাদের দেশের লোহের সৈনিক। দেখ, 5 রকমের: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইট আবার অনেক ধরনের হয়, লিম্ফোসাইট, মোনোসাইট। নিউট্রোফিল কে? দেখ, 3 জনেরই দেখ সাইটোপ্লাজমটা খেয়াল করে দেখ, প্রচুর দানা 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 ভর্তি, ঠিক আছে? প্রচুর দানা 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 ভেসিকলস থাকে। প্লিহাতে আরবিসি ধ্বংস হয় আর সেখানে ডাব্লিউবিসি তৈরি হয়। কি সুন্দর না সুমাইয়া? দারুণ পয়েন্টটা তুলেছো। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিলের দেখ নিউক্লিয়াসের যে লোব, এর লোবটা অদ্ভুত। এর 3টেও হতে পারে, 4টেও হতে পারে, আবার 5টাও হতে পারে। এরকম কখনো আর নিউক্লিয়াস দেখেছিস কারোর জন্মে? এদের দেখে নে নিউক্লিয়াস, লোব 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 ভর্তি।
কিরকম নিউক্লিয়াসটা কন্টিনিউ, মানে এরকম একটা গোল নিউক্লিয়াস নয় এদের মতন। এদের নিউক্লিয়াসটা কতগুলো লোবে বিভক্ত। নিউট্রোফিলের 3 থেকে 5টি লোবে বিভক্ত হয়, 3 থেকে 5টি লোবে বিভক্ত হয়। ঠিক আছে, ইওসিনোফিল কিভাবে চিনবি? ইওসিনোফিল হচ্ছে হেডফোনের মতো, দেখ হেডফোনের মতো দেখতে না নিউক্লিয়াসটা, হেডফোন আকৃতির নিউক্লিয়াস, হেডফোন আকৃতির নিউক্লিয়াস। ঠিক আছে, আর বেসোফিল কি? বেসোফিল হচ্ছে বড় বড় দানা, দেখ এগুলো ছোট ছোট দানা, বৃহৎ দানাপূর্ণ, এরা হচ্ছে বৃহৎ দানাপূর্ণ, বৃহৎ আকৃতির দানাপূর্ণ এরা। আচ্ছা, লিম্ফোসাইট 3 রকমের হয়। এক হচ্ছে আমাদের ইয়ে, তোমার ওটাকে কি বলে, ন্যাচারাল কিলার সেল, এনকেসি, ন্যাচারাল কিলার সেল। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, টি লিম্ফোসাইট, এটা হচ্ছে বি লিম্ফোসাইট। আর এটা তো মনোসাইট। মনোসাইটের নিউক্লিয়াস দেখ কিডনির মতো, মনোসাইটের নিউক্লিয়াস কিডনি আকৃতির, বৃক্ক আকৃতির নিউক্লিয়াস। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? চলো এবার প্রত্যেকটার কাজ পড়বো আমরা, নিউট্রোফিল, ইওসিনোফিল প্রত্যেকটার কাজ পড়বো আমরা। নিউট্রোফিল কি থাকে? সব থেকে বেশি পরিমাণে থাকা ডাব্লিউবিসি হচ্ছে নিউট্রোফিল, 60 থেকে 65%। এইটা মনে রাখতে হবে, 60 to 65% হচ্ছে আমাদের শরীরে নিউট্রোফিল বা হেটেরোফিল, যেটাকে আমরা বলি যে ও বোথ ইওসিন এবং হিমাটক্সিন, মানে অ্যাসিডিক এবং ক্ষারীয় উভয় ধরনের রঞ্জকেই ও রঞ্জিত হয়, তাই ও নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে? খুব দামি একটা কাজ করে, ও হচ্ছে শত্রুকে, জীবাণুকে গিলে গ্রাস করে খেয়ে নেয়, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, আগ্রাসন পদ্ধতি, বাংলা হচ্ছে আগ্রাসন পদ্ধতি। হলো। নেক্সট হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল আমাদের শরীরে যত ইনফেকশন হয় না, ইনফেকশন আটকায়, ইনফেকশন প্রতিরোধ। কিন্তু এটা করতে গিয়ে ও আরেকটা কাজ করে ফেলে। কি করে? ও আমাদের অ্যালার্জি, স্যার বইয়ে 60 থেকে 70% লেখা আছে, হ্যাঁ ওই একই হলো, 60 থেকে 65 এগুলো ওরকম ভাবে স্পেসিফিক হয় না। আবার তুই অন্য একটা বই খোল, 60 থেকে 60 ইয়ে পাবি। কিন্তু এটা যেহেতু সরকারি বইয়ের ইনফরমেশন, তাই আমি এটাই রেখেছি, যে এনসিআরটিরা ওগুলো তো প্রাইভেট বই, এটা যেহেতু সরকারি বই, সরকারি বইয়ের মান্যতা বেশি, তাই জন্য আমি এই ইনফরমেশন গুলো রেখেছি যেগুলো সরকারি বইয়ে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি বলে ওটাকে, হ্যাঁ শুভাশিস, এগুলো ফার্স্ট সেমিস্টারে ছিল, ইয়েস, এগুলো কিন্তু আবার এই সেমিস্টারেও আছে। ইনফেকশন প্রতিরোধ করছে, আর কি করছে ও, আর হচ্ছে আমাদের ইয়ে করছে অ্যালার্জি। অ্যালার্জি কিন্তু এই ইওসিনোফিলই করে, এটা একটা সমস্যা, অ্যালার্জি। তোদের কার কিসে অ্যালার্জি আছে রে? কারোর ডাস্টে অ্যালার্জি আছে, কারোর কোল্ডে অ্যালার্জি থাকতে পারে, কারোর কোনো খাবারে অ্যালার্জি থাকতে পারে, দেখি কমেন্ট কর কার কিসে অ্যালার্জি আছে। আচ্ছা, বেসোফিল কি করে? বেসোফিল 3টা জিনিস তৈরি করে, ও 3টা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হেপারিন, আচ্ছা 3টে দরকার নেই, হেপারিন আর হিস্টামিন লিখলেই হবে, আর সেরোটোনিনটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? হেপারিন, হিস্টামিন আর সেরোটোনিন, এটা একসাথে লিখে দিচ্ছি। এই হেপারিন কি করে? হেপারিন হচ্ছে রক্ততঞ্চন বিরোধী পদার্থ, ও রক্ততঞ্চন হতে দিচ্ছে না নর্মাল আমাদের শরীরে যখন আছে। ও ডাস্টে, জগবন্ধুর চিংড়ি মাছে, রাজশ্রীর এগে আর শুভাশিসের নেই, অভিজিতেরও নেই, বাহ ভেরি গুড। আমার আছে কোল্ড অ্যালার্জি, আমার সিজন চেঞ্জের সময় ঠান্ডা লেগে যায়, প্রচন্ড সর্দি কাশি হয়, খুব হাঁচি কাশি হয়, রক্ততঞ্চন বিরোধী। হেপারিন হচ্ছে রক্ততঞ্চন বিরোধী। আর হিস্টামিন সেরোটোনিন কি করে? ওরা প্রদাহ সৃষ্টি করে। প্রদাহ বুঝিস? প্রদাহ কি? প্রদাহ হচ্ছে যখন আমাদের মনে রাখবে, একটা মৌমাছি যখন আমাদের হুল ফোটায়, আমাদের শরীরে যে রিয়াকশন গুলো হয়, ওই জায়গাটা ফুলে যায়, ব্যথা করে, লাল হয়ে যায়, তাই না?
আমাদের গরম হয়ে যায় জায়গাটা, এটাকে বলা হয় প্রদাহ। শরীরের ভেতরেও হতে পারে, বাইরেও হতে পারে। ইংরেজিতে বলা হয় ইনফ্লামেশন। প্রদাহ, এই হিস্টামিন সেরোটোনিন এরাই প্রদাহটা করে, এই প্রদাহটার জন্য দায়ী। ঠিক আছে, মনোসাইট হচ্ছে লার্জেস্ট, সব থেকে বড়, 6 থেকে 8% থাকে, সব থেকে বড়। নাজমুল বলছে বই পড়লে অ্যালার্জি হয়ে যায়, না বই পড়তেই হবে বাবা। আর আমার স্টুডেন্ট হয়ে তো বই পড়তেই হবে। তোমার স্যার বই পড়তে মানে বই পড়তে বাধ্য করতেন, আমিও আমার স্টুডেন্টদেরকে বই পড়তে বাধ্য করবো। বই হচ্ছে মানুষের বেস্ট ফ্রেন্ড, বই হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো আবিষ্কারের মধ্যে একটা। ঠিক আছে, এনসিআরটি বই পড়তেই হবে, এনসিআরটি বই না পড়লে খুব সমস্যা, স্পেশালি এখন যতদিন এগোবে। এইবার এইচএস এ তোরা খবর রাখিস কিনা জানি না, এইবার উচ্চ মাধ্যমিকে 3rd সেমিস্টারে 35টা কোয়েশ্চেনের মধ্যে 29 খানা প্রশ্ন এনসিআরটি থেকে এসেছে। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, মনোসাইট আর নিউট্রোফিলের সেম কাজ। হ্যাঁ, মনোসাইট আর নিউট্রোফিলের সেম কাজ। ফ্যাগোসাইটোসিস, আগ্রাসন, ওরা গিলে খেয়ে নেয় রোগ জীবাণু যা ঢোকে আমাদের শরীরে, ফ্যাগোসাইটোসিস, মনে রাখতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা, বি লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। আর টি লিম্ফোসাইট কি করে? অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, অনাক্রম্যতা। এই হচ্ছে আমাদের বড়। বাংলাও এনসিআরটি, বাংলার আবার এনসিআরটি বই হয় নাকি আমি জানি না, বলতে পারবো না রে। এন্ড দ্য লাস্ট ওয়ান, আজকে আমরা যেটা শেষ পড়বো সেটা হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেট। প্লেটলেট বা থ্রম্বোসাইটস বলা হচ্ছে। থ্রম্বোসাইটস কেন? কারণ এটা রক্ত তঞ্চন করছে। পরের দিনে আমরা রক্ত তঞ্চন এবং লসিকা এবং ব্লাড গ্রুপ, এই তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো পরের দিন কেউ ক্লাস কামাই করবে না, হ্যাঁ, কেউ ক্লাস কামাই করবে না। প্লেটলেট হচ্ছে কালারলেস, মনে রাখবি, প্লেটলেট হচ্ছে কালারলেস, বর্ণহীন। এর কোনো স্পেসিফিক বর্ণ নেই। ক্ষুদ্রতম, এর 7খানা যে ব্লাড সেল আছে আমাদের, 7খানা ব্লাড সেলের মধ্যে সব থেকে ছোট, ক্ষুদ্রতম রক্তকণিকা, এটা একটু মনে রাখবি। ঠিক আছে, আচ্ছা, এদের লাইফ স্প্যান কতদিন? 7 দিন। 7 দিন, এদের লাইফ স্প্যান হচ্ছে 7 দিন। এদের কাউন্ট কত? এদের কাউন্ট সব থেকে বেশি ভ্যারি করে। ঠিক আছে, এদের কাউন্ট হচ্ছে 1.5 থেকে 3.5, এত লাখ পার মিলিমিটার কিউব রক্ত। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা কোথেকে তৈরি হয়? দেখ পাশেই রয়েছে আমাদের মেগা ক্যারিওসাইট। কোথায় গেল? এই যে মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট মানে কি? আগেই বললাম যে বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ, বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ। মেগা মানে বড়, ক্যারিও মানে নিউক্লিয়াস। মেগা ক্যারিওসাইট, বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ। সেই কোষ ভেঙে টুকরো 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 টুকরো, একটা প্লেট পড়ে গেলে যেমন ভেঙে অসংখ্য টুকরো হয়ে যায়, তেমনি এটাও ভেঙে গেলে অসংখ্য টুকরো হয়ে যায়। দিস ইজ কল্ড প্লেটলেটস বা অনুচক্রিকা। এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের অস্থিমজ্জায়, সমস্ত কোষই অস্থিমজ্জাতেই তৈরি হবে, অস্থিমজ্জায় মেগা ক্যারিওসাইট থেকে, মেগা ক্যারিওসাইট থেকে, মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে এরা অবশ্যই নিউক্লিয়াস বিহীন, এদের কখনোই নিউক্লিয়াস থাকবে না। এরা সব থেকে ছোট রক্তকোষ, সব থেকে ছোট, নিউক্লিয়াস বিহীন। ও, বাংলা এনসিআরটি মানে, আচ্ছা, মানে বায়োলজির বাংলা ভাষার এনসিআরটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাংলা এনসিআরটি তো এনসিআরটি, তার আবার বাংলা ভাষা ইংলিশ ভাষা কি? মানে একই তো ট্রান্সলেশন, ইংলিশ বইতে যা থাকে বাংলায় থাকে। আমি ভেবেছি ওদের যে বাংলা ইংলিশ সাবজেক্ট আছে তার এনসিআরটি, আমি সেটাই ভাবছি যে বাংলা ইংলিশের তো এনসিআরটি বই হয় না। হ্যাঁ, বায়োলজির বাংলা ভাষার এনসিআরটি বই। এনসিআরটি তো একই ট্রান্সলেশন, তো ইংলিশ বইটারই তো ট্রান্সলেশন, বাংলা হিন্দি অনেক ভাষা থেকে এনসিআরটি বই হয়। ঠিক আছে, আচ্ছা, ফাংশন কি? রক্ততঞ্চন, অবশ্যই এর তো একটাই কাজ, পরের দিন আমরা রক্ততঞ্চনটা পড়বো। এর কাজ হচ্ছে রক্ত তঞ্চন, খুব ইম্পর্টেন্ট। ইন নিট এক্সাম কোয়েশ্চেন মাইট বিকাম, হ্যাঁ,
নিটে তো একদম, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের অন্য কোনো বই পড়া হচ্ছে ক্রাইম, অপরাধ, পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে যদি যাও। চলো তাহলে একটা সহজ জিনিস লিখে নাও, মানে লিখে নাও মানে পিডিএফটা তো পেয়েই যাবি আর কি, মনে রাখ। সেটা হচ্ছে যে সংখ্যা অনুযায়ী, আমি যদি সংখ্যা অনুযায়ী বিচার করি না, আমি যদি সংখ্যা অনুযায়ী বিচার করি রক্তকোষগুলো, তাহলে মনে রাখবি সবচেয়ে বেশি সংখ্যা থাকে হচ্ছে আরবিসি। আরবিসি হচ্ছে সব থেকে বেশি সংখ্যায় থাকে আমাদের রক্তে, হ্যাঁ, 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার আরবিসি। তার থেকে কম থাকে হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেটস। প্লেটলেটস আমি ইংলিশ গুলোই লিখছি একটু, হ্যাঁ, মুখে বলে দিচ্ছি বাংলাগুলো। প্লেটলেটস বা অনুচক্রিকা। তার থেকে কম কে থাকবে? তার থেকে কম শ্বেত রক্তকণিকা 5 জনের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নিউট্রোফিল। সবচেয়ে বেশি হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের নিউট্রোফিল। চলো নেক্সট কে, নেক্সট হচ্ছে আমাদের লিম্ফোসাইট। নিউট্রোফিলের পরে কে আসছে আমাদের? লিম্ফোসাইট। হলো, লিম্ফোসাইটের পরে কে আসছে? মোনোসাইট। কারণ লিম্ফোসাইট 7%, মোনোসাইট না, লিম্ফোসাইট 20%, মোনোসাইট 7%। মোনোসাইটের থেকে পরে আসছে ইওসিনোফিল। ইওসিনোফিল। আর সবচেয়ে কম আমাদের রক্তে থাকে হচ্ছে বেসোফিল, 0.5 to 1% বেসোফিল। এটা মনে রাখবি, সংখ্যা অনুযায়ী রক্তকোষ যে 7 রকমের, সে 7 রকমের রক্তকোষের সংখ্যা অনুযায়ী বিচার। আর ডাব্লিউবিসি দের মধ্যে, শ্বেত রক্তকণিকাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে মোনোসাইট, সব থেকে ছোট হচ্ছে লিম্ফোসাইট। সোমনাথ স্যারকে, না সোমনাথ স্যারকে তো চিনি না বাবা। এই যে এখানে লেখাই আছে কিন্তু, মোনোসাইট লার্জেস্ট ডাব্লিউবিসি, লিম্ফোসাইট স্মলেস্ট ডাব্লিউবিসি, এগুলো মনে রাখবে। ঠিক আছে, চলো তাহলে একটু ভয়েস নিয়ে নি তোমাদের, করে আজকে ছুটি দিয়ে দেবো। একটু ভয়েস গুলো দিব, ভয়েস গুলো। যদি কারোর কিছু জানার থাকে হ্যান্ড রেজ করে করো, আর না থাকলে আমাদের আজকে ছুটি আমাদের। আচ্ছা, ছুটি মানে কেউ যাবে না, কারণ 9টা থেকেই আবার ক্লাস আছে। 9টা থেকে এগুলো এত ডিটেইলে পড়াবো না, কিন্তু পুরো দেহ তরলটা কিন্তু আজকে লাইভে, ইউটিউব লাইভে পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে কেউ যাবে না, থাকো, এবং অবশ্যই ইউটিউব লাইভে 9টা থেকে এসওই বাংলা চ্যানেলে থাকবে। ঠিক আছে, চলো। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেনি, ওকে, তাহলে আজকে তোমাদের এখানেই আমি ছুটি দিয়ে দিচ্ছি। পরের দিন, পরের মঙ্গলবার 7টার সময় দেখা হবে, এবং তারপর সেদিনকে আমরা পড়বো হচ্ছে লসিকাটা, পুরোটা পড়বো। দেহ তরলের মধ্যে যে লসিকা আছে সেই লসিকাটা পুরোটা পড়বো, আর রক্ত তঞ্চন পড়বো, এবং ব্লাডের গ্রুপ পড়বো। ঠিক আছে, চলো আজকে টাটা।